আমাদের আজকের যে টপিকটা এটা আমরা প্রিভিয়াস ক্লাসে কিছুটা ডিসকাস করেছিলাম, বাট তার সাথে আরও অংশ আছে, সেইগুলিকে আমরা আজকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। সো একটু জাস্ট 2 মিনিটে যদি রিক্যাপ করি, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আমরা গত ক্লাসে কি করেছিলাম। এই যে নোটটা দেখছেন, নোটের নাম অলরেডি আপনার সাথে আপলোড করা আছে, অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড ক্লাইমেট। দুইটা বিষয়, একটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচার কি, আর হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেট। যখন কালচারের কথা বলা হয়েছিল তখন বলা হচ্ছিল যে কালচার ইজ লাইক দ্য পার্সোনালিটি অফ দ্য কোম্পানি। একটা কোম্পানির পার্সোনালিটি কি, আর কোম্পানির পার্সোনালিটি বলতে কি বোঝাচ্ছি দেখেন, যে এটা বলছে যে ইটস অ্যাবাউট দ্য শেয়ার্ড ভ্যালু। শেয়ার করা, শেয়ার তো বোঝেন, ভ্যালুও তো বোঝেন, মানে শেয়ার্ড ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধগুলিকে একে অপরের সাথে শেয়ার করা, এরকম বিষয়গুলি বিলিভস মানে বিশ্বাসগুলি অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট গাইড দ্য এমপ্লয়িজ ওয়ার্ক অ্যান্ড বিহেভ। তো এই বিষয়টা হচ্ছে একটা অর্গানাইজেশনের নিজস্ব যেটা থাকে, নিজস্বতা যেটা বলতে যেটা থাকে, সেটা হচ্ছে কালচার। আর ক্লাইমেটটা কি, ক্লাইমেট মানে কি, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু টাইপের, মানে পরিবেশটা কেমন, সেইটার মধ্যে আমরা বলছিলাম যে ক্লাইমেট, প্লিজ জিজ্ঞাসা করা লাগবে না, চলে আসবে। অর্গানাইজেশনাল ক্লাইমেট ইজ দ্য অ্যাটমসফিয়ার অর মুড অফ দ্য ওয়ার্কপ্লেসের টোটাল অ্যাটমসফিয়ার অথবা যেই মুডে কাজ করা হয় সেটাকে বলে ইটস অ্যাবাউট হাউ এমপ্লয়িজ ফিল ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন। যেই এমপ্লয়িজগুলি অর্গানাইজেশনে কাজ করে তাদের ফিলটা কেমন হয়, যে এই প্রতিষ্ঠানে কাজ করে আমার ফিলিংসটা কেমন, সেটাই হচ্ছে আমাদের ক্লাইমেট। তাহলে কালচার এবং ক্লাইমেট এই দুইটা বিষয় ছিল, এবং এর মধ্যে আমরা গত দিনকে কি ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল কালচার আলোচনা করেছিলাম, যার মধ্যে শেয়ার্ড ভ্যালুস, নর্মস, যে 4টা পয়েন্ট ছিল উপরে, এবং প্রত্যেকটা পয়েন্টেই আপনারা দেখতে পাচ্ছেন এগুলি লাস্ট ক্লাসে ডিসকাস হয়েছে। প্রত্যেকটা পয়েন্টেই হোয়াট ইট ইজ, মানে ওই যে পয়েন্টটা নর্মস কি, দেন এক্সাম্পল এবং তার ইম্প্যাক্ট, 3টা পয়েন্ট আকারে এই বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে। থার্ডে ছিল সিম্বলস এবং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে রিচুয়াল, মানে হচ্ছে আচার অনুষ্ঠান, এই টাইপের সেরেমনিজ। তো এই কোম্পানির প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়টা কি এবং তার উদাহরণ কি এবং তার ইম্প্যাক্ট কি অন দ্য অর্গানাইজেশন অর অন দ্য পিপুল ওয়ার্কিং অন দ্য অর্গানাইজেশন। সেই বিষয়গুলো আমরা অলরেডি দেখেছি, এগুলি আজকে রিপিট করবো না, জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এইগুলি আলোচনা হয়েছিল লাস্ট ক্লাসে। তারপরে আছে হচ্ছে অর্গানাইজেশন, আমরা কালচারেই আছি এখনও। অর্গানাইজেশন কালচারের টাইপসগুলি কী কী, অর্গানাইজেশনটা যে কালচারে চলে, বলেন না যে ওই কোম্পানির কালচার ভালো না, এরকম আপনারা শুনে থাকছেন কেন জানি না। আপনারা জব টব করতে গেলে যখন বন্ধুমদের সাথে আলোচনা হবে যে এই তোর কোম্পানির কী অবস্থা, হ্যাঁ, তখন বলে দৌড়ে আমার কোম্পানির কালচার ভালো না। তো আপনি যদি তখন বললেন যে কালচার কী, তোর কোম্পানি আবার কালচার কী, হ্যাঁ, তো কালচারের মধ্যে হচ্ছে কোম্পানিটা কিভাবে পরিচালিত হয়, ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। আর ক্লাইমেটটা হচ্ছে সমষ্টিগতভাবে পরিবেশটা কেমন, কর্ম পরিবেশ কেমন, পিপুল আর হ্যাপি অর আনহ্যাপি ওয়ার্কিং ইন দ্যাট অর্গানাইজেশন, সেটা হচ্ছে ক্লাইমেট। তাহলে অর্গানাইজেশনের কালচার যে বিভিন্ন রকম হয়, কীরকম হয় সেটা যদি একটু দেখেন, এক হচ্ছে পাওয়ার কালচার চলে। কিছু কিছু কোম্পানি আছে যেখানে পাওয়ার কালচার চলে, দ্যাট মিনস হচ্ছে বস ইজ রাইট, ঠিক আছে, বস যা বলবে সেইটাই। তো এইখানেও দেখেন যে আমরা প্রত্যেকটা টাইপস, এখানে 4টা টাইপসের কথা আমরা বলবো হচ্ছে অর্গানাইজেশন কালচারের। এই 4টা টাইপের প্রত্যেকটা টাইপকেও আবার এরকম পয়েন্ট আকারে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পয়েন্ট, মানে পাওয়ার কালচার অর্গানাইজেশনগুলির ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, মানে কোন বৈশিষ্ট্য দেখে আপনি বুঝবেন যে এই কোম্পানিতে পাওয়ার কালচার টাইপের হচ্ছে চলে আর কি, রুলস চলে, এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর সাথে আর কিছু আছে, হ্যাঁ, সাথে একটা এক্সাম্পল আছে। তো 4টা পয়েন্ট আমরা যে বলবো, 4টা পয়েন্ট প্রত্যেকটারই আমরা এই পয়েন্ট আকারে বলবো, যাতে আপনাদের জন্য পড়ে মনে রাখতেও সুবিধা হয় এবং হচ্ছে প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যান্সারও করতে পারেন। মানে অ্যান্সার করা মানে ডাজেন্ট মিন যে আপনাকে সব লিখতে হবে। আপনাকে যদি সাম অ্যাডভান্টেজেসের কথা জিজ্ঞাসা করা হয়, যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড রাইট সাম বেনিফিটস অর রাইট সাম অ্যাডভান্টেজেস, তো ইউ নিড টু রাইট অনলি অ্যাডভান্টেজেস, ইউ নিড নট রাইট টু write any disadvantages or any examples.
সো আমরা লিখে লিখে অনেক বড় করতে পারি এবং আননেসেসারি ওইটাকে বড় করার কোনো প্রয়োজন নাই। আপনারা যথাযথ অংশটুকুকে অ্যান্সার করবেন। এটা হচ্ছে অনেকটা সাহিত্যের মতো দেখা গেলেও এটা কিন্তু পুরাপুরি সাহিত্য না। এটা সমাজবিজ্ঞানের একটা সাবজেক্ট, বাট দিস ইজ নট লিটারেচার। সো আপনাকে পাতা গুনে গুনে টিচার মার্ক দিবে ওই চিন্তাও করবেন না। আবার এটাও আসে সাথে কথা যে মার্কসের ওয়েট অনুযায়ী কোশ্চেনের লেন্থটা হওয়া উচিত। লাইক একটা 5 মার্কসের কোশ্চেন, ইউ নিড টু রাইট অ্যাটলিস্ট হাফ এ পেজ, বিকজ দিস ইজ নট এনি ক্যালকুলেশন অর নট এনি ফর্মুলা। সো অ্যাটলিস্ট অ্যান্ড হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে যে একটা 5 মার্কের কোশ্চেন আপনি এক পেজের একটা সাইড লিখলেন, ইটস এনাফ। যদি রাইট কথাগুলি লিখেন, বিকজ ওইটার মধ্যে আপনি অ্যাটলিস্ট 100 ওয়ার্ড লিখতে পারছেন, ঠিক আছে, 12-14টা লাইন লিখতে পারছেন, তাতে 5-6টা সেন্টেন্স হয়ে যায়, দ্যাট ইজ এনাফ ফর 5 মার্কস। আমরা অত ব্যাখ্যা চাচ্ছি না। হ্যাঁ, এখন কিছু কোশ্চেনের টাইপই আছে যে ওইটা একটু বেশি ব্যাখ্যা করা লাগে, দ্যাট ইজ ডিফারেন্ট। এইগুলো একটু বুঝে খেয়াল করে লিখবেন। কারণ কেন বলছি, আপনারা অনেকেই অনেক সাবজেক্টে, অনেক রকম সাবজেক্টের খাতাই তো দেখি আমাদের স্টুডেন্টদের, তো টেকনিক্যাল সাবজেক্টে কিছুই পারে না, দেখা যাচ্ছে কোশ্চেনটাই 4 বার লিখছে। ওইটা ধরলাম আপনারা করেন না, কিন্তু যেটা লেখেন সেইটা তো ওই পয়েন্টের উত্তর না, ওইটা তো অন্য কোনো একটা পয়েন্টের উত্তর। আপনি হয়তো ওইটাই পড়ে আসছেন, পরীক্ষায় আসেনি, তাতে কি আমি ওইটাই লিখি। তো ওইটা করে দিলে কি আপনার মনে করেন স্যাররা বোঝে না? প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের পড়া লাগে না ভাই। ওভারঅল চোখ বুলাই গেলেই বুঝি আছে যে এখানে কয়টা লাইন আছে, এই লাইনটা পুরাটুকুকে আমার পড়তে হবে না। আমি জাস্ট চোখ বুলাই গেলেই বোঝা যাচ্ছে যে আপনার হচ্ছে কন্টেন্ট, আপনি লাইনে আছেন কিনা, কন্টেন্টটা লাইনে আছে কিনা। হ্যাঁ, এখন আপনি স্পেল মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, এইগুলি আমরা একটু ইগনোর করি। বিশেষ করে যারা একটু কম মার্কস পায় তাদের ক্ষেত্রে আরও বেশি ইগনোর করা হয়। যারা খুব ভালো মার্কস পায়, ভালো লিখে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ওইগুলি চেক করা হয়, চেক করা হয় তাদের ভালোর জন্য, যাতে নেক্সট ডে তারা ভালো লিখতেছে কিন্তু দেখা যাচ্ছে কিছু বানান ভুল করতেছে, ওইটুকুও যেন না হয়। আমরা আপনাকে ততটুকু সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা যেই 4 টাইপের অর্গানাইজেশন কালচার দেখব। ফার্স্ট টাইপ হচ্ছে পাওয়ার কালচার, যে এইসব কোম্পানিতে পাওয়ার চলে। দেখেন যে এখানে বলেছে যে ইন এ পাওয়ার কালচার অর্গানাইজেশন এ ফিউ ইন্ডিভিজুয়াল, মানে কিছু ব্যক্তি, কিছু স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল মানে তো বুঝছেন সিঙ্গেল, তাহলে কিছু স্বতন্ত্র ব্যক্তি কি করছে, অফেন অ্যাট দ্য টপ অফ দ্য হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে ওই যে হায়ারার্কি তো বুঝেন না, পদ অনুযায়ী যেই ট্রিটা করা হয়। একটা ট্রির মধ্যে একদম টপে থাকে চেয়ারম্যান, তার নিচে থাকে ডিরেক্টরসরা, তার নিচে থাকে ম্যানেজার্সরা, তার নিচে থাকে এক্সিকিউটিভসরা। এইভাবে হায়ারার্কি, সিনিয়র জুনিয়রের যে ট্রিটা করা হয়, এই ট্রিতে সাধারণভাবে উপরের দিক থেকে নিচের দিকে চওড়াই হয়ে যায় সাধারণভাবে, তাই না? চেয়ারম্যান সাধারণত একজনই থাকে, ডিরেক্টর 2-4-5 জন থাকতে পারে। 2-4-5 জন যদি ডিরেক্টর থাকে, প্রত্যেক ডিরেক্টরের আন্ডারে আবার 2-4-5 জন ম্যানেজার থাকতে পারে। এরকম প্রত্যেকটা ম্যানেজারের আন্ডারে আবার 5-10 জন এক্সিকিউটিভ থাকতে পারে। প্রত্যেক এক্সিকিউটিভের আন্ডারে আবার কিছু জুনিয়র এক্সিকিউটিভ থাকে। তার মানে নিচের দিকে এসে চওড়া হয়ে যায়। তো এইটাই কল হায়ারার্কি। তাহলে দেখেন যে অফেন অ্যাট দ্য টপ অফ দ্য হায়ারার্কি, হায়ারার্কির যে টপে আছে, মানে যে বস অফ দ্য কোম্পানি, সে কি করছে, হোল্ড দ্য পাওয়ার টু মেক কি ডিসিশন। সেই ওই পাওয়ারটা হোল্ড করে টু মেক কি ডিসিশন। আপনারা এই যে আমি এখান থেকে পড়ছি, এই লাইন খেয়াল করেন, এখানে আছি আমি। দ্য কালচার revolves around influence, personal relationship and informal network rather than formal structure. একটা ফর্মাল ওয়েতে যেটা হওয়ার কথা সেইটা ওই ক্ষেত্রে না হয়ে আমি বস, আমি যা বলতেছি সেটাকেই প্রায়োরিটি দেওয়া হয়। অ্যান্ড আদার ডিরেক্টরসরা অর ম্যানেজার্সরা সেক্ষেত্রে কোনো মানে কথা বলার তাদের সুযোগ থাকে না। তাদের কোনো মতামতে যেহেতু নেওয়া হচ্ছে না তাদের থেকে, আপনার কাছে আমি কিছু জিজ্ঞাসা করিনি, তাহলে আপনি এখানে বলার আপনার কোনো নাই আর কি, স্কোপ নাই। তো এরকম হয় যে ফিউ ইন্ডিভিজুয়াল, মানে টপ লেভেলের 2-1 জন বা 2-4 জন, যে কজনই থাকুক, বা পার্টনার্সরা থাকলে অনলি দ্য পার্টনার্স উইল মেক দ্য কি ডিসিশন, মানে মেন যে ডিসিশনগুলি তারাই নেয়। এবং এই কালচার কি করলে, রিভলভস মানে ঘুরতে থাকে, কি করছে, অ্যারাউন্ড ইনফ্লুয়েন্সের মাধ্যমে, পার্সোনাল রিলেশনশিপ ব্যক্তিগত সম্পর্ক, এবং ইনফর্মাল নেটওয়ার্ক, মানে কোনো ফর্মাল নেটওয়ার্ক না। আমার এই একটা টেন্ডার আছে, এই কাজটা দিব, আচ্ছা আমার পরিচিত অমুক আছে কাজ করে, ওকে দিয়ে দেই,
আমি দেখতে যাচ্ছি না যে ওর চেয়েও ভালো কম্পিটিটর আমার কাছে আছে, হ্যাঁ, তারা টেন্ডার জমা দিয়েছে, তারা কাজের জন্য আবেদন করেছে, বা চাকরির ক্ষেত্রে তারা ভালো ক্যান্ডিডেট চাকরির জন্য আবেদন করেছে, তাদেরকে না নিয়ে আমি ডিসিশন দিয়ে দিলাম যে না, ওই আমার পরিচিত অমুক আছে, ওকে নেওয়া হোক। তো এই বিষয়গুলি আসে ইনফর্মাল নেটওয়ার্কের বলে, রেদার দ্যান ফর্মাল স্ট্রাকচার, যে একটা সব কিছুরই যে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে সেটাকে ফলো করা হয় না। কিছু অ্যাডভান্টেজ আছে এটারও। দেখেন, কুইক ডিসিশন মেকিং, খুব দ্রুত ডিসিশন নিয়ে নেওয়া যাচ্ছে, যেহেতু অনেকের সাথে আলাপ আলোচনা করে বসে বসে খালি সিটিংয়ের পর সিটিংই হয়, হ্যাঁ, ফলাফল কিছু আসে না, এরকম বিষয়টা থাকে না। যেহেতু কি পার্সন অল্প, মানে ডিসিশন নেওয়ার লোক অল্প, তারা নিজেরাই বসে, অথবা যদি একজন ব্যক্তি ডিসিশন নেওয়ার হয় তাহলে সে যে ডিসিশন দেয় সেটা ইমপ্লিমেন্ট করা হয়। সো এক্ষেত্রে আমাদের কুইক ডিসিশন মেকিং হয়ে যায়। তারপরে আছে ফ্লেক্সিবিলিটি, তারপর আছে অ্যাডাপ্টিবিলিটি, বিকজ ফিউয়ার পিপুল নিড টু বি কনসাল্টেড, যেহেতু অল্প কিছু লোকের সাথে কনসাল্ট করা হয়, সো কুইক ডিসিশন মেকিং হয়। ডিসিশনের ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডাপ্টিবিলিটি এগুলি থাকে এখানে। ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে দেখেন, রিস্ক অফ পাওয়ার অ্যাবিউজ অর ল্যাক অফ ডাইভার্সিটি ইন ডিসিশন মেকিং। পাওয়ারের অপব্যবহার, অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা, ক্ষমতার অপব্যবহার আসতে পারে, এবং ল্যাক অফ ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা কম থাকতে পারে। আমার চিন্তাধারা তো একরকমই, এখন আমি যখন ডিসিশন দিব তখন ওই এক ধারাতেই সাধারণভাবে ডিসিশনগুলি হয়। যেখানে 5 জনের সাথে আলোচনা করে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে 5 জনের মতামতটার প্রতিফলন ঘটে। ঠিক আছে, আলাদা আলাদা মানুষের কিন্তু ওই যে বললাম যে অর্গানাইজেশনে আলাদা আলাদা পিপুল আলাদা আলাদা কালচার থেকে, আলাদা আলাদা সোসাইটি থেকে আসে। তো আসার কারণে তাদের পারিপার্শ্বিকতার কারণে তাদের নলেজও ভিন্ন হয়। ঠিক আছে, বেসিক নলেজ, তাদের এডুকেশনাল নলেজ বা বেসিক নলেজ এগুলি সবার সেম থাকলেও পারসেপশন, চিন্তা ভাবনা, উপলব্ধি, এই বিষয়গুলি কিন্তু একটু আলাদা হয়। তো সেইখান থেকে অনেক রকম অনেক আসতে পারে। যে বাংলায় একটা প্রবাদ শুনেছেন না, নানা মনের নানা মত। তো অনেকজন থাকলে অনেক রকম মতামত আসতে পারে। আমরা একটা ডিসিশনে আসবো অবশ্যই। সেখানে আমরা কিভাবে ডিসিশনে আসবো? আমরা ডিসিশনে আসবো হচ্ছে সম্মিলিত, সবার যেখানে ভোটিংটা বেশি হবে। 5 জন ডিরেক্টর আছে, তার মধ্যে 3 জন ডিরেক্টর অ্যাটলিস্ট যেটাই মত দিবে আমরা সেইটাকে হচ্ছে অ্যাকুরেট হিসেবে চিন্তা করতে পারি। তারপর দেখেন যে এমপ্লয়িজ মাইট ফিল ডিসকানেক্টেড, অসুবিধার কথা বলছি। এমপ্লয়িজ মাইট ফিল ডিসকানেক্টেড ফ্রম ডিসিশন প্রসেস। এমপ্লয়ীদের সাথে যেহেতু ডিসিশন নেওয়ার বিষয়ে কোনো আলোচনাই করা হচ্ছে না, হ্যাঁ, তাহলে এমপ্লয়িরা নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করবে, কোম্পানি থেকে বিচ্ছিন্ন মনে করবে, অ্যাজ দে আর সাম ওয়ার্কিং পিপল, তাদের এখানে কোনো ভ্যালু নাই এরকম তারা মনে করবে, যখন তাদের সাথে কোনো রকম কোনো বিষয়ে আলোচনা করা হয় না। অ্যান্ড লিডিং টু ফ্রাস্ট্রেশন অর ল্যাক অফ এনগেজমেন্ট, এবং এইটা কি করে, ফ্রাস্ট্রেশন তৈরি করে এমপ্লয়ীদের মধ্যে, এবং ল্যাক অফ এনগেজমেন্ট, এবং তাদের এনগেজমেন্ট কোনো কিছুতে নিজে থেকে আগ্রহী হওয়া। যেমন আপনাদেরকে যদি আমি কোনো যে বলি কোনো গ্রুপ ডিসকাশন করার কথা, আপনারা নিজে থেকে আগ্রহী হন না, বা আপনাদের সাথে যেমন মনে করেন যে আমি কোনো একটা কিছু চাপিয়ে দিলাম যে আপনাদের এই 10 পেজ আপনি মুখস্থ করে আসবেন, কালকেই আমি এটার উপরে আমি পরীক্ষা নেব এবং কঠিন একটা কোশ্চেন করব। আপনাদের থেকে শুনলামও না যে আপনারা স্যার কালকের মধ্যে কি করে পড়বো, এই 10 পেজের নোটটা কালকের মধ্যে কি করে পড়বো, আমরা শোনারই প্রয়োজন মনে করলাম আপনাদের থেকে। তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে, জাস্ট এক্সাম্পল বলছি যে আপনারা লিডিং টু দিস ইজ ফ্রাস্ট্রেশন এবং লিডিং টু ল্যাক অফ এনগেজমেন্ট, এবং তখন আপনারা চিন্তা করবেন যে আমাদের কোনো ভ্যালুই নাই এখানে, আমাদের কোনো ভ্যালুই নাই, স্যার আমাদের কোনো ভ্যালুই দিল না, তো আমরা তো পার্ট অফ দিস ক্লাস, পার্ট অফ দিস অর্গানাইজেশন, সো আমাদেরকে কোনো মূল্যায়নই করা হলো না। দিস ইজ পাওয়ার কালচার, নামেই বুঝতে পারছেন যে যেখানে পাওয়ার প্লে করা হয়। এক্সাম্পল, মেনি স্মল স্টার্ট আপ তো বোঝেন যে ছোট ছোট কোম্পানি যেগুলি শুরু হচ্ছে কেবল, হোয়ার দ্য ফাউন্ডার অর স্মল লিডারশিপ টিম টেক্স চার্জ অফ স্ট্র্যাটেজিক ডিসিশন উইদাউট মেনি লেয়ার অফ বিউরোক্রেসি। ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলিতে মালিক একাই ডিসিশন নেয়, অথবা কোনো ছোট টিমের ইনচার্জ যে সে কোনো রকম স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে তার ডিসিশনটাই চাপিয়ে দেয় সবার উপরে। এটা একটা এক্সাম্পল হতে পারে, মানে ছোটো ছোটো কোম্পানিগুলিতে এটা হয়, বড় কোম্পানিতেগুলিতে হয় না তা না, কিন্তু বড় কোম্পানিতেগুলিতে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, সেখানে তাদের মতামতের নিতে হয় আর কি। বাট তারপরেও যদি দেখেন যে কিছু কিছু কোম্পানি আছে যে
চেয়ারম্যান যা বলবে বা ম্যানেজিং ডিরেক্টর যা বলবে এইটাই সব ডিরেক্টরকে মানতে হবে। তার মানে ডিরেক্টরদেরকে অলরেডি ইনফ্লুয়েন্স করা হয় বা তাদেরকে এই মেসেজটা দিয়ে দেওয়া হয় যে ইউ আর দ্য ডিরেক্টরস ফাইন, বাট ইউ আর নট হচ্ছে অ্যাবল বা ইউ আর নট হ্যাভ এনি রাইট টু টেক এনি ডিসিশন, অল ডিসিশন আর ফ্রম দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন। এরকম কিছু প্রতিষ্ঠান আছে, বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে, বাট সেই প্রতিষ্ঠানের একদম সব ডিসিশন তো আর বসের নেওয়া সম্ভব হয় না। অনেক 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 রকম ডিসিশন থাকে, ছোটোখাটো মাঝারি রকমের যে ডিসিশন সেইগুলি ওই আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা টিমের যে হেড, তারাই এই ডিসিশনগুলি নিয়ে থাকে সাধারণভাবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোল কালচার। তো রোল মানে প্রত্যেকের আলাদা আলাদা রোল আছে, সেই রোল অনুযায়ী আমরা যদি করি তাহলে দেখেন রোল কালচার ইজ বেসড অন ক্লিয়ারলি ডিফাইন্ড রোল। প্রত্যেকের যার যার কাজ বলে দেওয়া আছে যে আপনাকে একটা চাকরিতে ঢুকলেন একটা অর্গানাইজেশনে, তো আপনার কাজ কি হবে তার একটা ক্লিয়ার গাইডলাইন আপনাকে দেওয়া হয় যে এইগুলি আপনার কাজ, এই কাজগুলি করতেই হবে। এরপরে আরও কিছু এটা ওইটা কাজ ধরায় দিল, সেটা পরের হিসাব। বাট আপনার মেন টাস্ক কি, যেমন আপনাদের মেন টাস্ক কি, আপনাদের মেন টাস্ক হচ্ছে অ্যাটলিস্ট 80% ক্লাস করতেই হবে। আপনারা করেন কি না করেন সেটা পরের হিসাব। বাট আপনাদের ভর্তির সময় আপনাদেরকে এটা বলে দেওয়া উচিত যে আপনাদেরকে অ্যাটলিস্ট 80% ক্লাস করতেই হবে, আপনাদেরকে মোটামুটি নিয়মিত ক্লাসে আসতে হবে এবং ক্লাসের ডিসিপ্লিন মেনে চলতে হবে, ক্লাসের যে ইনস্ট্রাকশন লাইক কুইজ, এক্সাম, এইগুলি ঠিকমতো দিতে হবে এবং শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা এবং হচ্ছে আপনার অন্যান্য যা যা ডিসিপ্লিনের মধ্যে আসে সব কিছু মেনে চলতে হবে। দেন আফটার এ সার্টেন টাইম ইফ ইউ কমপ্লিট দ্য কোর্সেস ইউ উইল গেট এ সার্টিফিকেট অর এ ডিগ্রি। তো এইটা মোটামুটি আপনাদের সাথে ভর্তি হওয়ার সময় একটা কন্ট্রাক্ট আমাদের থাকে বা ইউনিভার্সিটিতে থাকে, এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনেই তার কিছু কি রোলস দেওয়া হয় যে আপনার এই মেন কাজগুলি করতে হবে, সেই রোলস মানে কাজগুলি দেওয়া হয়। তাহলে দেখেন যে রোল কালচার ইজ বেসড অন ক্লিয়ারলি ডিফাইন্ড রোলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রসিজার্স। দ্য ফোকাস ইজ অন এফিসিয়েন্সি অ্যান্ড স্টেবিলিটি। Employee understand their specific function and follow set of processes। মানে প্রত্যেকে তার তার কাজ জানে, মানে কাজ কি করতে হবে সেটা জানে এবং ওই প্রসেসের যে সেট আছে সেই সেটটাকে ফলো করে। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শুনলে আর একটু বুঝতে পারবেন। মানে যা এখানে মেন কথা হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আপনি পালন করবেন, ওই দায়িত্বের ডিসিশনও আপনি নেবেন, ঠিক আছে? ডিসিশনটাও এখানে আপনি নেবেন, বস সবসময় সব ডিসিশন দিয়ে দিবে না। অ্যাডভান্টেজ হচ্ছে কি ক্লিয়ার এক্সপেকটেশন, ক্লিয়ার এক্সপেকটেশন অ্যান্ড জব সিকিউরিটি ফর এমপ্লয়িজ থাকে এখানে। প্রত্যেকের যার যার এক্সপেকটেশন এবং যেহেতু আমার কাজের জবাবদিহিতা আমার, অন্যের কাজের জবাবদিহিতা আমার না, তো এখানে প্রত্যেকের হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন থাকে এবং এমপ্লয়ীদের হচ্ছে একটা জবকে সে সিকিউরড মনে করে যে আমার কাজ তো আমি করছি, আমার মতো আমি আছি, তো বস চাইলো আর আমাকে বললো আপনি আর কালকে থেকে আসেন না, এরকম সুযোগ এখানে নাই, ঠিক আছে? এফিসিয়েন্ট অপারেশনস এফিসিয়েন্ট হয় এবং স্পেশালি ইন লার্জ অর্গানাইজেশন দ্যাট রিকোয়ার স্ট্যান্ডার্ডাইজড প্রসিজার। লার্জ অর্গানাইজেশনগুলিতে এইরকম স্ট্যান্ডার্ড প্রসিজারগুলিকে ফলো করা হয়। অনেকে চোখে ঘুম চলে আসতেছে দুপুরবেলা তো, আচ্ছা শুনতে থাকেন, ঘুম চোখেই শুনতে থাকেন। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস ক্যান লিড দ্য রিজিডিটি, রিজিড মানে হচ্ছে দৃঢ়, শক্ত, মজবুত কিছু, এটাকে রিজিড বলা হয়। তো ক্যান লিড টু রিজিডিটি অ্যান্ড স্লো অ্যাডাপ্টেশন টু চেঞ্জ। এমপ্লয়িজ মে ফিল লাইক দে আর জাস্ট ফলোয়িং অর্ডার্স rather than contributing creatively. Example হতে পারে গভর্নমেন্ট অর্গানাইজেশন, এডুকেশনাল ইনস্টিটিউট or large corporations with a focus on process adherence and consistency. 3 নম্বর হচ্ছে টাস্ক কালচার। আমরা একটু দেখি টাস্ক কালচার কাকে বলছে। যে টাস্ক কালচার ইজ এ প্রজেক্ট ওরিয়েন্টেড ফোকাসিং অন টিম কোলাবোরেশন and achieving a specific outcome. Teams are formed based on skills required for a particular task or a project.
অর্গানাইজেশনের ভেতরে যেই প্রজেক্ট আকারে যখন কাজ হয়, মানে অনেক অর্গানাইজেশনই টাইপ এরকম আছে, দে ওয়ার্ক অন প্রজেক্ট বেসড। যখন প্রজেক্ট থাকে না তখন সবাই অফিসে রিল্যাক্স মোডে থাকে এবং যার যার মতো থাকে, কিন্তু যখন প্রজেক্ট আসে তখন প্রজেক্টের সময় দক্ষতা অনুযায়ী কে কোন কাজে পারদর্শী সেই অনুযায়ী তাকে সেই প্রজেক্টে এনগেজ করা হয় এবং প্রজেক্ট লিডারও সেট করা হয়ে থাকে আর কি। তো এখানে বলা হচ্ছে যে অ্যাডভান্টেজে এনকারেজেস ক্রিয়েটিভিটিকে এনকারেজ করা হয়, ইনোভেশন অ্যান্ড এনকারেজ হচ্ছে তিনটা জিনিসকে, ক্রিয়েটিভিটি, ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন, এই সব কিছুকে এনকারেজ করা হচ্ছে। এবং টিমস আর এম্পাওয়ার্ড টু মেক ডিসিশন রিলেভেন্ট টু দেয়ার প্রজেক্ট, এবং ওই টিমটাই তাদের প্রজেক্টে কীভাবে কী করবে না করবে সেই ডিসিশন তারা মেক করতে পারে আর কি। এটা হচ্ছে টাস্ক কালচার, মানে কাজ অনুযায়ী টিম গঠন করব এবং সেই টিমই ডিসিশন নিবে যে হোয়াট উইল বি নেক্সট। ডিসঅ্যাডভান্টেজ কি? ক্যান বি ক্যাওটিক, মানে ক্যাওস থেকে ক্যাওটিক ইফ নট প্রপারলি ম্যানেজ। যদি ঠিক মতো প্রপারলি ম্যানেজ না করতে পারে তাহলে একটা ক্যাওস তৈরি হতে পারে, লাইক বিশৃঙ্খলা আর কি। একটা বিশৃঙ্খলা টিমের মধ্যে তৈরি হতে পারে যদি টিম লিডার ঠিক মতো টিম মেম্বারদেরকে ম্যানেজ করতে না পারে। ঠিক আছে, সবাই সবার মতো মাথা চূড়াচাড়া দিয়ে যদি দাঁড়ায় তাহলে কিন্তু এটা কোনো সিস্টেম হয় না আর কি। দেখেন, অ্যাজ টিমস মে কনফ্লিক্ট উইথ ইচ আদার, টিমের মেম্বারদের একে অপরের সাথে কনফ্লিক্ট হতে পারে এবং সিমিলার কাজ আলাদা আলাদা টিম করছে সেক্ষেত্রেও কনফ্লিক্ট হতে পারে। যে সিমিলার টাইপের কাজই দুইটা টিমকে দেওয়া হয়েছে কিন্তু তাদের কাজের ধরন পদ্ধতি আলাদা, এই কারণেও নিজেদের মধ্যে একটা বৈষম্য তৈরি হতে পারে আর কি। অ্যান্ড দেয়ার মাইট বি অ্যাম্বিগুইটি in roles when the focus is purely on projects rather than a structured hierarchy. সহজ কথা বুঝতে পেরেছেন আশা করি। এটার এক্সাম্পলে আছে হচ্ছে মেনি টেকনোলজি কোম্পানি, অ্যাডভার্টাইজিং এজেন্সি অর ডিজাইন ফার্ম where the focus is on delivering high quality work within a project framework. তো এই ধরনের কোম্পানিগুলিতে যেইগুলিতে প্রজেক্ট বেসড কাজ হয় সেইখানে এরকম হচ্ছে ব্যাপারগুলি হতে পারে, যেই টাস্ক কালচারের কথা আমরা বলছি। আর লাস্ট ওয়ান ইজ দ্য পার্সন কালচার। তো পার্সন কালচারের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, পার্সন কালচার আমরা বুঝতেই পারছেন যে পার্সন বেস করে যে কালচারটা। তো পার্সন কালচার ইজ সেন্টার্ড, ওটা অনেকটা হচ্ছে ওই যে প্রথমটাই আমরা দেখছিলাম কি কালচার যেন, পাওয়ার কালচার। পাওয়ার কালচারে কি হচ্ছে যে পাওয়ার একজনের হাতেও থাকতে পারে অথবা গুটি কয়েক টপ 2-4 জনের হাতে থাকতে পারে। আর পার্সোনাল এখানে আসছে, পার্সন কালচার ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দ্য ইন্ডিভিজুয়ালস এক্সপার্টাইজ অ্যান্ড স্কিল। কোনো একজন ব্যক্তি যে এই কাজে অনেক অভিজ্ঞ তাকে আমরা এই কাজের দায়িত্ব দিচ্ছি এবং তার কথাতেই সবাই চলছে। তো এটার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে মনে করেন আমি একটা কাজ আজ 30 বছর ধরে করতেছি, তাহলে এই কাজটা করতে করতে এই কাজটা সব রকম সুযোগ সুবিধা অসুবিধা সব আমার দেখা হয়ে গেছে। একই কাজ যখন, একই টাইপের কাজ যখন আপনি দীর্ঘ সময় ধরে করবেন, বিভিন্ন রকম সিচুয়েশনে আসতে পারে আপনার সামনে। সো ইউ আর দ্য মাস্টার অফ দ্যাট ওয়ার্ক। এই ধরনের মাস্টার পিপুলকে যখন অ্যাসাইন করা হয় কোনো একটা স্পেসিফিক টাস্কে, দ্যাট ইজ দ্য পার্সন কালচার। দেখেন, দ্য অর্গানাইজেশন এক্সিস্ট টু সাপোর্ট দ্য ইন্ডিভিজুয়াল in achieving their professional goals. In such culture, employees are often highly skilled professional. এই ধরনের কালচারগুলিতে কি হয়, এমপ্লয়িটা হচ্ছে অফেন স্কিল, মানে প্রায়শই হয়ে থাকে হাইলি স্কিল্ড প্রফেশনালস, অ্যান্ড দ্য অর্গানাইজেশন প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর দেম টু অপারেট অটোনোমাসলি, এবং তাকে স্বতন্ত্রভাবে ক্ষমতা দেয় কোম্পানি যে আপনি যা ডিসিশন নেবেন সেটাই সব, ঠিক আছে, ডিসকাশনের দরকার নেই, বিকজ you are highly expertise on this field, on this work. এটার অ্যাডভান্টেজ কি দেখেন, হাই লেভেল অফ এক্সপার্টাইজ অ্যান্ড স্পেশালাইজেশন উইথ এমপ্লয়িজ মোটিভেটেড বাই দেয়ার অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, এনকারেজেস পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে ল্যাক অফ ইউনিটি অর কালেকটিভ অর্গানাইজেশন গোলস, মানে খুঁজে খুঁজে কিছু দোষগুণ বের করতেই হবে, সব দোষগুণ কিন্তু খুব সিগনিফিক্যান্ট না। মানে অনেক সময় আমরা পয়েন্ট আকারে বের করার জন্যে এরকম পয়েন্টগুলিকে লিস্ট ডাউন করি,
কিন্তু সিগনিফিক্যান্ট কোনটা আপনি তো একটু গভীরে গেলেই বুঝতে পারবে যে এই ব্যাপারটা এখানে কতটুকু হচ্ছে যুক্তিযুক্ত। তো স্ট্রাকচারের কারণে আমরা এখানে লিখেছি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসছে ল্যাক অফ ইউনিটি অর কালেকটিভ অর্গানাইজেশন গোল অ্যান্ড দ্য অর্গানাইজেশনস মে স্ট্রাগল টু ওয়ার্ক অ্যাজ দ্য কোহেসিভ ইউনিট। হাই টার্ন ওভার মে অকার ইফ এমপ্লয়িজ ফিল দে আর নট বিং সাপোর্টেড। কোথায় হয় এগুলি? যেমন কনসাল্টিং ফার্ম, লিগাল প্র্যাকটিস, একাডেমিক ইনস্টিটিউট, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন, হোয়ার হাইলি স্কিলড ইন্ডিভিজুয়াল, যেখানে একজন বস থাকে সেই স্কিল, সে কিন্তু এরকম না যে প্রথমটার সাথে এটাকে একটু ডিস্টিংগুইশ করবেন এইভাবে। প্রথম যেটা থাকে হি অর শি ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি, এবং তার সাথে তার যা সাঙ্গপাঙ্গ আছে তারা তার হচ্ছে আদর্শ পুষ্ট লোক, তো তারাই সব কিছু করছে, অর্গানাইজেশনে ডিসিশন নিচ্ছে। আর এইখানে কি হচ্ছে, পার্সন কালচারের মধ্যে আপনার একজন পার্সন যে কিনা হায়ার্ড হতে পারে, সে কোম্পানির মালিক হবে এরকম কিছু না। মনে করেন আমি একটা রিসার্চ প্রতিষ্ঠান নিলাম, সেখানে আমি একজন খুব বড় সায়েন্টিস্টকে নিলাম, তার আন্ডারে আমি কিছু রিসার্চারকে নিলাম, তাহলে আমি ওই সায়েন্টিস্টকে ফুল পাওয়ার দিয়ে রাখবো। আমি ধরেন মালিক, কিন্তু আমি এই কাজ এত ভালো বুঝি না, তার কারণেই আমি একজন বিজ্ঞ সায়েন্টিস্টকে নিয়েছি আমার এই বিষয়টা নিয়ে রিসার্চ করার জন্য, বা আমার কোম্পানিতে আমি সায়েন্টিস্টকে রেখেছি। তাহলে ওই সায়েন্টিস্টের আন্ডারে যে টিমটাকে আমি দিব, সেই টিমটাকে পুরা ওই সায়েন্টিস্টের কথাই চলতে হবে, এবং আমাকেও ওই সায়েন্টিস্ট ওই বিষয়ে যা বলবে আমাকেও সেটা মেনে চলতে হবে, ওই বিষয়টাই, তাই না? বুঝতে পারছেন তো? তাহলে সেইটাই বলেছে যে এখানে আমরা উপরে সেটাই বলছিলাম যে দেখেন যে হাই লেভেল অফ এক্সপার্টাইজ অ্যান্ড স্পেশালাইজেশন এই ক্ষেত্রে দরকার। যেই স্পেশালাইজড যে পার্সনটা দেখেন যে ওই স্পেসিফিক টিমটাকে করবে, পরিচালনা করবে, তার কথাই আমরা করছি। আর হচ্ছে কনসাল্টিং ফার্ম ছিল লিগাল প্র্যাকটিস, মানে আইন লিগাল প্র্যাকটিস মানে হচ্ছে আইন বিষয়ক প্র্যাকটিস যেটা হয়। দেখেন যে ওখানে আপনারা অনেক নাটক সিনেমায় হয়তো দেখে থাকবেন যে উকিলদের আন্ডারে যে থাকে সে দেখা যাচ্ছে ভালো একজন পাশ করা রিসেন্ট উকিল হলেও বস দেখা গেল যে 20 বছর আগের কোনো রকমে ওকালতি পাশ করা, বাট তার এক্সপেরিয়েন্স হয়ে গেছে এখন অনেক, তার আন্ডারে একজন মনে করেন খুব ভালো একজন নতুন পাশ করা আইনবিদ যায় অ্যাসিস্ট্যান্ট হয়েছে। তো ওই অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিজের মতো কাজ করলেও তাকে কিন্তু সব কিছু গাইডলাইন মানতে হয় ওই তার বসেরই। তো এরকম আইনজীবীর ক্ষেত্রে বললাম, অন্যান্য অনেক জায়গায় এরকম হয় আর কি। আপনারা একটু নিজেরা এরকম পারিপার্শ্বিকতার সাথে চিন্তা করলেই দেখতে পাবেন যে এরকম অনেক এক্সাম্পল অনেক নাটক সিনেমা থেকে অথবা পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনারা দেখেছেন আর কি। রাস্তাঘাটে চলতে চলতে তো কত কিছু দেখা হয়, জীবনটাই তো একটা নাটক। রাস্তা দিয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, কত রকম মানুষ কত কিছু করতেছে, বাসের মধ্যে কত কিছু হচ্ছে, আপনি একটা গ্যাদারিংয়ে গেলেন, একটা মেলায় গেলেন, কত রকম মানুষ কত কিছু করছে, কত রকম কালচারের কত দেখতে পান, মানুষের বিহেভিয়ার দেখতে পান। তো সেইটাই আর কি, এই মানুষগুলিকে নিয়েই তো অর্গানাইজেশন। ওই মানুষগুলি বিহেভিয়ারটা আপনি বাইরে দেখতে পাচ্ছেন, ওই মানুষগুলি যখন অর্গানাইজেশনে যাবে তখন কি পুরা আলাদা হয়ে যাবে? না, তার ভিতরের মানুষটা তো ওরকমই থাকবে। হয়তো সে পরিপাটি হয়ে তার অফিসে যেতে পারে, কথাবার্তা একটু সংযত হতে পারে, কিন্তু তার বৈশিষ্ট্য যেটা ক্যারেক্টারিস্টিক, এইটা তো সে ধুয়ে মুছে ফেলতে পারবে না। আচ্ছা, তাহলে মোটামুটি এই 4 রকমের আমরা হচ্ছে কালচার ছিল। অ্যান্ড হোয়াই কালচার অ্যান্ড ক্লাইমেট ম্যাটার, কালচার এবং ক্লাইমেট কেন ম্যাটার করে, মানে কেন আমরা এই কালচার এবং ক্লাইমেট সম্পর্কে এত জানলাম, এবং এটা দিয়ে আমাদের কি, এটা দিয়ে কি হবে বা এটা কি ফলাফল করবে আমাদের। হলোই বা আমার প্রতিষ্ঠান এক না একতন্ত্র বিষয়, অটোনমাস হলো আমার প্রতিষ্ঠান, অথবা আমার প্রতিষ্ঠানে এমন হলো যে আমি সবার মতামত নিয়ে চলি, তাতে আমার সুবিধা অসুবিধা কি, সেই বিষয়গুলি একটু দেখেন যে খুব বেশি লেন্দি না, একটু একটু করে আলোচনা করা হয়েছে, জাস্ট একটা একটা করে সেন্টেন্স উইথ ওয়ান ইম্প্যাক্ট এখানে আমরা দিয়েছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য হ্যাপিয়ার এমপ্লয়িজ। হ্যাপিয়ার এমপ্লয়িজ মানে বুঝতেই পারছেন যে এমপ্লয়ি যারা তারা হ্যাপিয়ার হবে। কিভাবে হ্যাপিয়ার হবে দেখেন, এ পজিটিভ অর্গানাইজেশনাল কালচার ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট। এখন আপনারা জিজ্ঞেস করেন না স্যার পজিটিভ এনভায়রনমেন্টাল কালচার বলতে কাকে বোঝানো হচ্ছে। তো পজিটিভ এনভায়রনমেন্ট মানে বুঝছেন তো যে এর আগে আমরা মানে ডিটেলসে সিস্টেমেটিক্যালি আগের নোটগুলির মধ্যে আছে যে পজিটিভ কালচার কি, মানে সব কিছু এর আগে থেকেও যদি শুরু করতে চান তাহলে একদম ইন্ডাস্ট্রি
বা অর্গানাইজেশনের শুরু হয়েছে যেখান থেকে, সেখানের পর থেকে রেগুলেশনের মাধ্যমে আজকের দিন পর্যন্ত আসছে। এবং এর মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তিদের, আমরা 8টা ব্যক্তির কথা একটা নোটের মধ্যে দেখাইছিলাম, তার মধ্যে 4টা ব্যক্তির কথা মানে আলোচনা করেছিলাম আর কি ক্লাসে, বাকিটুকু আর করা হয়নি। তো দে আর দ্য ইনফ্লুয়েন্সার, তারা অর্গানাইজেশনটাকে ধাপে 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 আজকের পর্যায়ে নিয়ে আসছে। আগের দিনে ওই যে আপনারা একটু শুধু খেয়াল করেন, আগের দিনে যদি সেই হচ্ছে রেগুলেশনের প্রথম দিকের কথা চিন্তা করেন, অর্গানাইজেশনগুলিকে মানুষকে হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হতো এবং ভেরি হার্ড ওয়ার্ক করতে হতো, এবং কোনো রুলস ছিল না, এবং তাদের উপরে অত্যাচারও করা হতো। অনেক কঠিন রুলস ছিল, আপনি কোম্পানিতে ঢুকলে 1 বছরের মধ্যে আর বেরোতে পারবেন না, এরকমও রুল ছিল। চাকরি করতেছেন আপনি, তারপরে এখন যে আমরা ডেইলি বের হয়ে যাই অফিস শেষ করে, এইগুলি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে যেমন ইন্ডাস্ট্রির উন্নতি হয়েছে, সেরকম এই অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স অথবা অর্গানাইজেশন পরিচালনা করার যে রুলসগুলি বা গাইডলাইন্সগুলি, এইগুলিরও ধাপে 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 অনেক কিছু চেঞ্জ হয়েছে। যাক, হ্যাপিয়ার এমপ্লয়িজের মধ্যে বলছি, পজিটিভ অর্গানাইজেশন কালচার ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট হোয়ার এমপ্লয়িজ ফিল অ্যাপ্রিসিয়েটেড, রেসপেক্টেড অ্যান্ড ভ্যালুড। সেখানে কি করছে যে একটা প্রতিষ্ঠানে চাকরি করে যখন এমপ্লয়িরা ফিল করে অ্যাপ্রিসিয়েটেড, ফিল করে রেসপেক্টেড এবং ফিল করে ভ্যালুড, মানে তাদের মূল্যায়ন করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সে নিজেকে বেটার ফিল করবে। রেদার দেন এরকম যদি অর্গানাইজেশন হয়, আপনার একটু আগে বলছিলাম যে আপনার কোনো দামই দেওয়া হয় না, আপনার কাজ যা বলা হয় এটা করবেন, কোনো কথা আপনার শোনা হবে না, এরকম হলে আপনি নিজেকে এত শিক্ষিত হয়ে একটা কামলার চেয়ে বেশি কিছু মনে করতে পারেন না। যদিও জব করাটাই হচ্ছে, চাকর থেকেই চাকরি আসছে, তো বুঝেনি, তো জব করাটাই হচ্ছে কামলাগিরি করা। এখন যার যার পদ অনুযায়ী সে কামলা। একটা লোক 2-3 লাখ টাকা বেতন পায়, চাকরি করে, সেও কিন্তু ওই কামলায়, তাকেও তার বসের কথা শুনে চলতে হয়, বসের ঝাড়িও শুনতে হয়, ঠিক আছে। আবার যেই লোকটা একদম ছোট চাকরি করে, তার ক্ষেত্রেও সিচুয়েশনটা এইরকম। আচ্ছা, তো এখন আমি কখন নিজেকে ভ্যালুয়েবল মনে করব? যখন অর্গানাইজেশন আমাকে ভ্যালু দিবে, তার মানে আমার থিঙ্কিংস, আমার সব কিছুকেই মূল্যায়ন করবে, এবং কোম্পানির টোটাল ডিসিশন মেকিংয়ে, কোম্পানির হচ্ছে বেনিফিটসে আমাকে শেয়ার করবে, মানে আমার থেকে ডিসিশন নেওয়ার সময় আমাকে শেয়ার করবে, এবং যখন কোম্পানির গ্রোথ ভালো হবে তখন সেটাও আমার সাথে শেয়ার করবে, হোক না সেটা 1 টাকাই। কিন্তু আপনি তখন ওই 1 টাকা দেখবেন না, আপনি চিন্তা করবেন যে কোম্পানি আজকে বেনিফিটেড হয়েছে দেখে আমাকে 1 টাকা অতিরিক্ত দিয়েছে বেতনের বাইরে, এই সম্মানটাই আপনি ফিল করবেন নিজেকে। অথবা কোম্পানি যখন আপনাকে এমপ্লয়ি না বলে আপনাকে বলবে ইউ আর দ্য মেম্বার, তখন আর কিছু নাই, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, যে ইউ আর দ্য এমপ্লয়ি অফ দিস অর্গানাইজেশন। এমপ্লয়ি বাদ দিয়ে যদি শুধু মেম্বার রেট করে দেওয়া হয়, ইউ আর দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন। আপনার বেতন কিন্তু যা ছিল তাই আছে, আপনার সুযোগ সুবিধা যা ছিল তাই আছে, কিন্তু ইউ ফিল অনার্ড। সো দেখেন ইম্প্যাক্টে আমরা বলেছি, আচ্ছা লাস্ট একটা লাইন ছিল, হোয়েন এমপ্লয়িজ আর ট্রিটেড ওয়েল অ্যান্ড অ্যালাইন উইথ দ্য কোম্পানিজ ভ্যালু, দে টেন্ড টু বি মোর স্যাটিসফাইড ইন দেয়ার রোলস। তারা তাদের কাজে বেশি স্যাটিসফাইড থাকবে, এবং স্যাটিসফাইড পিপুল উইল ওয়ার্ক বেটার, সেটা যে আমরা নিচের বেটার পারফরমেন্সে বলবো। তো এটার ইম্প্যাক্ট কি? এটার হচ্ছে যে হ্যাপিয়ার এমপ্লয়িজের ইম্প্যাক্ট হচ্ছে, হ্যাপিয়ার এমপ্লয়িজ হ্যাভ বেটার মেন্টাল ওয়েলবিং, ফিল মোর এনগেজড অ্যান্ড আর মোর লাইকলি টু স্টে। আমি কিছু ওয়ার্ডের, আপনারা হতেই পারে যে সব ওয়ার্ডের মানে নাই জানতে পারেন, কিছু ওয়ার্ডের মানে আমি নোটের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এরপরেও যদি কিছু ওয়ার্ড আমার মনে হয়েছে যে এগুলো আপনি না জানতে পারেন, বাট এরপরেও যেগুলো ইনক্লুড করিনি এর মধ্যে যদি মনে হয় যে না এই ওয়ার্ডটার মানে জানি না, আপনারা একটা পেজে ওয়ার্ড লিস্ট করবেন, ওই ওয়ার্ডগুলি শেখা হয়ে গেল। বিভিন্ন ক্লাস নোট থেকে আপনার যে নতুন ওয়ার্ডগুলি আসে, এইগুলি এখন গুগল ট্রান্সলেট থেকে হোক অথবা অনলাইন ডিকশনারি থেকে হোক, আপনারা ওয়ার্ডগুলির মানে দেখে একটা কাগজে লিস্ট করবেন। আপনার ওয়ার্ড বুক বলে একটা বুক বানান, ওখানে যদি প্রতিদিন পড়া থেকে আপনি 2-3টা করে শব্দও অ্যাড করেন, তাহলে মাসে 100টা শব্দ হয়ে যায়।
এক মাসে যদি 100টা শব্দ শিখেন, বছরে 1200টা নতুন শব্দ শিখবেন। আপনার স্টক অফ ওয়ার্ড এক বছরেই হাই হয়ে যাবে। খুব বেশি কিছু শেখা না, দিনে 2টা বা 3টা ওয়ার্ড আপনি নতুন ওয়ার্ড আপনার ওই খাতায় অ্যাড করেন। ছোট্ট একটা খাতা নেন, ওর মধ্যে অ্যাড করেন, লিখেন, বাংলাটা লিখেন, 2-1টা প্রয়োজনে সিনোনিম অ্যান্টোনিমও রাখতে পারেন। অথবা এখন আরও সহজ করতে পারেন, আপনি গুগল ট্রান্সলেটে যে ওই ওয়ার্ডগুলিকে নিয়ে আপনি ওইগুলিকে হচ্ছে অ্যাড দিয়ে রাখতে, দেখেন একটা স্টার মার্ক আছে ওইখানে, ওর মধ্যে এই যে গুগলের মধ্যে ট্রান্সলেটের মধ্যে স্টার আছে, তারা আমি দেখাচ্ছি, এইখানে দিয়ে রাখলেও আপনি দিন শেষে আপনি অথবা মাস শেষে, বছর শেষে অথবা 10 বছর পরেও আপনি ওই লিস্টটা পেয়ে যাবেন। এবং যেই লিস্টটা শেষে মনে করেন যে সামথিং ওয়ার্ড গুড, নেটের স্পিডই নাই যে একটা ওয়ার্ড দেখেন গুডের মানে কি গো, এত হচ্ছে স্লো হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। আচ্ছা দেখেন, তো এই যে দেখেন পাশে যে একটা স্টার দেখতে পাচ্ছেন, সেভ ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটাকে এখানে দিলে সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি অ্যাট দ্য এন্ডে আপনি এই যে সেভডে যখন ক্লিক করবেন আর হিস্টোরিতে ক্লিক করবেন, ফ্রম মোবাইল ডিভাইস, ইউ ক্যান ডু দিস ফ্রম ইউর মোবাইল ডিভাইস অলসো, you'll find a total list of the words you make start. So এখানে থেকে আপনি এইভাবে কালেকশন করতে পারেন। এবং মনে করেন যে এই শব্দটার অনেকগুলি মানে আছে, তা আমার কাছে মনে হলো যে এই কল্যাণ শব্দটাকে নিলে ভালো হয়, তাহলে আপনি এইখানে এই যে অপশন আছে এগুলিকে দেখবেন যে ওই চেঞ্জ করা যায়, যে আমি এইটার বদলে আমি এই অ্যান্সারটাকে চুজ করে রাখবো। আর কি কি সব অপশন আছে, বাট এইটা হচ্ছে বেটার প্র্যাকটিস হাতে লেখা, তাহলে ভালো মনে থাকবে। এবং মাঝে মাঝে ওইটা খুলে উল্টা দেখবেন, এই বসে আছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এই লিস্টটা একটু স্ক্রল করে দেখে নিলাম, 2-4-5টা দেখা হলো না, ওটা একটু রিভিশন হয়ে গেল। এইভাবে করতে করতে তাহলে দেখেন যে খুব সহজ একটা হিসাব, এক বছরে আপনি ধরেন 2 মাস করলেনই না, তাও তো 1000 ওয়ার্ড শেখা হয়। 1000 ওয়ার্ড শেখা মানে ইউ আর গুড ইন ইংলিশ। 1000 ওয়ার্ড যদি আপনি শিখে যান, অনেক ডিকশনারিতে হাজার হাজার শব্দ আছে, আমাদের এত শব্দ লাগে না। আপনারা স্পোকেন ইংলিশ যে শেখায়, স্পোকেন ইংলিশের মধ্যে দেখবেন যে 300-400 ওয়ার্ড দিয়ে সব কিছু সেরে দেয়, 300-400 ওয়ার্ড দিয়ে সব হয়। তো আমরা কি কোনো শব্দের ভালো কোনো আনকমন কোনো হচ্ছে যদি সিনোনিম দেখি, তাহলে সেটাকেও মনে রাখার চেষ্টা করব। এটার জন্যে আরও বেটার প্র্যাকটিস হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়া। ইংলিশ নিউজ পেপারে বিশেষ করে এডিটোরিয়াল পার্টটাকে যদি আপনারা পড়েন, অনলাইনেই পড়েন, আপনি ডেইলি স্টারের এডিটোরিয়াল অংশটুকু আপনার কারেন্ট সিচুয়েশন সম্পর্কেও জানা হবে, যেহেতু এডিটর লেখে, আর এডিটরকে তা তো জানেনি। তো এডিটর যেহেতু এডিটোরিয়ালটা লিখে, তার মানে ওইটার ভিতরে জ্ঞানের অনেক কিছু থাকবেই। এখন কি হতে পারে যে ডেইলি স্টার হাসিনার পক্ষে লিখতেই পারে, ওইটাকে আপনি ইগনোর করে দেখবেন, ঠিক আছে? তাহলে আপনি বিদেশি পেপারগুলি পড়েন, ওখানকার এডিটোরিয়াল একটা চ্যাপ্টার পড়েন, ওইখান থেকে দেখবেন যে অনেক ভালো ভালো ওয়ার্ড আপনি জেনে যাবেন, যেগুলি সাধারণভাবে চলতি সে থাকে না। সপ্তাহে একটা পেপারের একটা এডিটোরিয়াল পড়েন। একটা এডিটোরিয়াল তো বুঝছেন যে একটা লেখা, হয়তো এক পেজ হবে, কিছু একটা অংশ হবে, সম্পাদকীয় বলে যেটাকে বাংলা পেপারে। সম্পাদকীয় কী হয়, একটা কলাম হয়। তো আপনি সপ্তাহে একটা এডিটোরিয়াল পড়েন, ওইটাকে বুঝেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তো ইংলিশ আমাদের, এই জন্য ইংলিশটার উপরে এতটুকু ফোকাস করতে চাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে বেটার পারফরমেন্সে আসেন। আচ্ছা, বেটার পারফরমেন্স when employee feel happy and supported in their work environment, they are more motivated to put in extra effort. এক্সপ্লেন করতে হবে, কেউ একজন আমাকে বোঝান এই লাইনটা মানে কি, পড়েন এবং আমাকে বলেন। বেটার পারফরমেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা খুব সহজ, মানে না বোঝা না পারার মতো কেউ নাই, বাট সাহস করে একজন বলে। যখন কেউ মানে একটা কাজের প্রতি প্যাশনেট হয়, তখন সেই কাজটা করে মানে খুশি অনুভব করে,
তখন তো মানে সে একটা এনার্জি ওটা করার জন্য তার কাছে রেখে লাগে না, তখন তার কাছে কিছুটা মোটিভেশন আসে ওটা করার জন্য, নতুন কিছু তৈরি করার জন্য। এবং সে অতিরিক্ত সময় দিয়েও কাজটাকে করে। আচ্ছা, আরেকজন একটু বলেন তো, ওর ভাষায়ও বলেছে ঠিকই আছে, আরেকজনের ভাষা আরেকজন একটু বলেন তো। ক্লাসের মধ্যে কেউ শাই ফিল করেন না, এরকম যদি করেন তাহলে আমি একদিক দিয়ে বলবো সবাই বলেন, সবাই বলেন এই লাইনের মানে কি, একজন বলেন, এই লাইন এই রো থেকে একজন বলেন। খুব সহজ, দেখেন এখানে কোনো কঠিন ওয়ার্ড নাই কিন্তু, একদম সহজ কথা। তাহলে এটা বলেন না, এটা কি, এটা বলেন। তার মানে আমাকে আমার আগে থেকে মোটিভেশন ছিল, তাই না? কাজটার প্রতি আমার আগ্রহ ছিল দেখে আমি জবে গেছি, এইটা কিন্তু এখানে বলি নাই। এই লাইনটা কি বোঝাচ্ছে এটা বলেন। আচ্ছা ঠিক আছে, বুঝেছি আপনার থিঙ্কিং বুঝেছি। আচ্ছা বলেন, আপনি কিছু বলবেন? যখন এমপ্লয়িটা তার কাজটা হ্যাপি বা সাপোর্টেড ফিল করে, তখন বলতো যে মানে স্যার সে আরো মানে মোটিভেটেড হয়, তার আরো এক্সট্রা তার কাজটাকে না, সে নিজেকে, এমপ্লয়ি যখন নিজেকে ফিল করে, হ্যাঁ কি ফিল করে বলেন, যুক্ত করে, নিজেকে ভ্যালুয়েবল ফিল করে, তখন তার কাজের প্রতি ভালোবাসা বাড়ে। ঠিক আছে, যে এইটা আমার কাজ, সে মোটিভেটেড হয় এবং সে 5টায় অফিস শেষ, 7টা বাজলেও কাজ শেষ করে যায়। ঠিক আছে, এক্সট্রা এফোর্ট সে দেয়। তাহলে কখন হয় এটা? যখন এমপ্লয়ি অলরেডি আগে থেকেই নিজেকে মোটিভেটেড হয়, মানে নিজেকে ওয়েল ফিল করে। কিভাবে ফিল করবে সেটা কোম্পানি তাকে কিভাবে ট্রিট করেছে তার উপরে ফিল করবে। কিভাবে কোম্পানি ট্রিট করলে বেটার ফিলিংসটা আসে সেইগুলি তো আমরা একটু আগেই বললাম, তাই না? তার মানে কোম্পানি আপনাকে ভালো মতো দেখলে আপনিও নিজেকে সম্মানিত বোধ করবেন এবং আপনিও আগ্রহী হবেন। এটাই আর কি, এই সহজ কথাটুকুই বলা হয়েছে। দেখেন, পজিটিভ কালচার ক্রিয়েট ট্রাস্ট অ্যান্ড কমিউনিকেশন বিটুইন এমপ্লয়িজ অ্যান্ড লিডার্স। মানে বসের সাথে তার সাবঅর্ডিনেটদের একটা সুসম্পর্ক, একটা বিশ্বাস এবং একটা কমিউনিকেশন মানে যোগাযোগের একটা সুসম্পর্ক তৈরি করে আর কি। পজিটিভ কালচার তৈরি করে এটা, হুইচ বুস্ট মোরাল অ্যান্ড ড্রাইভস পারফরমেন্স। ইম্প্যাক্ট কি? হ্যাপি এমপ্লয়িজ আর মোর প্রোডাক্টিভ, তারা মনোযোগ দিয়ে কাজ করছে, এই জন্য প্রোডাকশনও ভালো হচ্ছে। আমি সারাদিন বসে আছি অফিসে, হ্যাঁ বস আসলেই কাজ করি, অন্য সময় বসে বসে গেম খেলি, এরকম অনেক আপনারা যে ফেসবুকে দেখেন না, এইসব শর্ট মোট দেখায়, হ্যাঁ যে হচ্ছে বস সামনে আশেপাশে ঘোরাঘুরি করলেই তখন কাজ করে, আর বাকি সময় বসে রিল্যাক্স করতেছে বা কিছু একটা পার্সোনাল কিছু করতেছে। এটা তো মোটিভেশন না, ওই কাজটা তো আপনার, ওইটাকে আপনাকে করতে হবে। পরে আপনি কি করবেন? টাইম শেষে কোনো রকম লামসাম একটা কিছু করে জমা দিয়ে দেবেন। তো এটার ফলে কি হবে? বসও খুশি হবে না, কারণ আপনার কাজ ভালো হয়নি, বুঝতেই পারবে। আপনি কোম্পানির নতুন বিজনেসও পাবে না, কোম্পানিরও ডাউন হতে থাকবে, এবং অ্যাট দ্য এন্ডে কী হবে? কোম্পানি ছাঁটাই হয়ে যাবে। তো কোম্পানিও ডুবলো, এমপ্লয়িরাও ডুবলো, সবই গেল। তার চেয়ে আমি যতটুকুই আছে, আমি অ্যাজ এ ওনার অফ দ্য কোম্পানি অর অ্যাজ এ ম্যানেজার অফ দ্য কোম্পানি, আমি যদি আমার এমপ্লয়িদেরকে নিয়ে সুন্দরভাবে কাজ করি, তাহলে তারাও যেহেতু ভালো কাজ দিবে এবং ভালো কাজ থেকে নিশ্চয়ই তাদের মনোযোগী কাজ থেকে ভালো ফলাফলই আসবে। এবং সব কিছুই তো ক্লায়েন্ট বেসড, তাই না? দুনিয়াতে আমার প্রতিষ্ঠান যদি কিছু বিক্রি না করতে পারে, তাহলে আমার রেভিনিউ আসবে কোত্থেকে? এই যে অর্গানাইজেশন, যদি আপনাদের মতো স্টুডেন্ট ভর্তি না করি আমরা, তাহলে আমাদের রেভিনিউ আসবে কোত্থেকে? আমরা কখন বেশি স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হবে? যখন আমরা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার দেব, যখন আপনাদেরকে ভালো মতো টিচিং দিব, তখনই আপনারা যে বাইরে 8-10 জনের সাথে ডিসকাস করবেন যে আওয়ার ইউনিভার্সিটিস এনভায়রনমেন্ট ইজ গুড, আওয়ার টিচার্স আর গুড, আওয়ার ক্লাসমেটস আর অলসো গুড, দেন আদার পিপুল উইল ইন্টারেস্টেড টু কাম দিস ইনস্টিটিউট। এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই, ইন্ডাস্ট্রি হোক আর কোনো অফিস হোক, তার তো বসছে সে ইনকাম করার জন্য, নাহলে তো কেউ একটা অফিস শুধু খরচ করার জন্য বসে না।
বসতেই পারে, এক্সেপ্ট দুই একটা আছে বসতেই পারে আমার অনেক কালো টাকা আছে, ওইটার মাধ্যমে কিছু রোল করে কিছু কালো টাকাকে সাদা করবো। দ্যাট ইজ ডিফারেন্ট থিঙ্কিং। ওরা খালি লসেই চলে, কিন্তু আলটিমেট তারা লাভ দেখায়। আলটিমেট তারা দেখায় যে আমার কোম্পানি থেকে অনেক লাভ হয়েছে, অনেক কাজ করছি। আলটিমেট কি এটা, তারা ওই তাদের কাছে 2 নম্বর টাকা আছে, ওইটাকে এইটার মাধ্যমে একটু রোলিং করে একটু হোয়াইট করার চেষ্টা করছে কিছুটা। কিন্তু বাস্তবিকে যদি দেখেন, একটা ছোট মুদি দোকান থেকে শুরু করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সবাই কিন্তু বসে আছে ইনকামের জন্য। তারা কি করছে, আইদার আমাদের কাছে প্রোডাক্ট বেচছে অথবা সার্ভিস বিক্রি করছে, সার্ভিস দিচ্ছে, তাই না? আপনি প্রোডাক্ট যদি না পান, সার্ভিস পাচ্ছেন, কিছু একটা তো পাচ্ছেন। তার বিনিময়ে আপনি কি করছেন, আপনি পে করতেছেন। আপনি যেটা পে করতেছেন এইটার মাধ্যমে ওই অর্গানাইজেশনটার রেভিনিউ অ্যাড হচ্ছে, মানে অর্গানাইজেশনের ফান্ডে টাকা জমা হচ্ছে এবং সবারটা জমা হতে হতে একটা বিগ ফান্ড হয়ে যাচ্ছে। আপনি যে টাকাটা খরচ করছেন, আপনিও তো কোনো দিক থেকে ইনকাম করে আসতেছেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ছিলাম অ্যাজ দে আর মোর কমিটেড টু দেয়ার ওয়ার্ক, হচ্ছে আচ্ছা সেন্টেন্স শেষ। দেয়ার এনার্জি অ্যান্ড এনথুয়াজিজম ট্রান্সলেট ইনটু হায়ার কোয়ালিটি ওয়ার্ক। তাদের এনার্জি এবং তাদের এনথুয়াজিজম মানে যে উৎসাহ লেখা হয়েছে, এটা ট্রান্সলেট করে, মানে তাদেরকে ট্রান্সলেট করে, ওই ব্যক্তিকে, নট ওয়ার্ডকে, ব্যক্তিকে ট্রান্সলেট করে টু হায়ার কোয়ালিটি ওয়ার্ক, মানে সে তার পক্ষ থেকে যতটা ভালো করতে পারে। আপনাকে বললাম যে আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখে আনেন, এই যে পেজটা দেখছেন এইটাকে হাতে লিখে জমা দিবেন, এটাই আপনার অ্যাসাইনমেন্ট। এখন আপনি যদি একটু ভালো মনে করেন যে স্যার এত কষ্ট করে, এত ভালো করে বললো আমাদেরকে লিখতে, আচ্ছা সুন্দর করে ধরে ধরে সুন্দর করে লিখলাম, পয়েন্টগুলিকে একটু নীল কালি দিয়ে লিখলাম, উপরে একটা কভার পেজ জুড়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাবমিট করলাম। আবার এরকম হতে পারে, দূর কিসের কভার পেজ, উপর দিয়ে ছোট করে নাম লিখে দিলাম, তেরা বেঁকা করে কোনো রকমভাবে পিঁপড়া ছাড়িয়ে দিলাম খাতার উপরে, লিখে টিকে কোনো রকম দিয়ে দিলাম, যার মধ্যে 1 লাইন লিখছেন 3 লাইন লেখেন নাই। অনেকে যদি দেওয়া হয়, এগুলি তো সব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আপনাদের সহজ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য কি করা হয়, অনেক সময় 5টা কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দেই, যে আচ্ছা এই 5টা কোশ্চেন এবং অ্যান্সার আপনারা দেখে দেখে খাতায় হাতে লিখে আনবেন, কাগজে হাতে লিখে জমা দিবেন। অ্যাটলিস্ট কী হলো, আপনাদের ওই 5টা কোশ্চেন দেখে দেখে লেখার কারণে একবার হলো তো পড়া হলো, এবং যখন আপনি লিখছেন একবার লেখা কয়েকবার পড়ার সমান, তার মানে আপনার জিনিসটা একবার দেখে দেখে যখন লিখছেন একটা আইডিয়া হয়ে গেছে, একটু পড়া হয়ে গেছে বিষয়টা, তাহলে ওই 5টা কোশ্চেনটা আপনার পড়া হলো। এই অ্যাসাইনমেন্টটাই অনেকেই যেমনটা বললাম সুন্দর করে জমা দেয়, অনেকে এমনভাবে দেয় যে হচ্ছে গিয়ে আমি তো দেখলে বুঝি যে আমি তো দিছি এতটুকু লিখতে, আমি দিছি মনে করেন যে সাপোজ 1000 ওয়ার্ড হবে, সব কিছু মিলে 1000 ওয়ার্ড হবে, বা মনে করেন যে আপনি যদি লেখেন তাহলে 3 পাতা হবে বা 4 পাতা হবে, আপনি কোনো রকমের 1.5 পাতার মধ্যে শেষ করে দিচ্ছেন, তাহলে কি আমি বুঝতেছি না যে আপনি বাকি রেখে রেখে লিখছেন? হ্যাঁ, ডিপেন্ড করতে পারে হাতের লেখা ছোট বড় এসব প্যারামিটারগুলি চেক করেই আমি বলতেছি যে সব কিছু দিয়ে, তাহলে ওই বিষয়টাই আসছে, আপনার কোয়ালিটি ওয়ার্ক আসবে না। কোয়ালিটি ওয়ার্ক দেওয়ার জন্য আপনাকে মোটিভেটেড হতে হবে এবং হচ্ছে আপনাকে কাজের প্রতি আগ্রহটা থাকতে হবে, উৎসাহ থাকতে হবে। তাহলে কোয়ালিটি ওয়ার্ক, মিটিং গোলস মানে টার্গেটকে মাথায় রেখে কাজ শেষ করা, এটা করব আমরা, এবং অ্যাচিভিং টার্গেট। ইন টার্ন this enhances the company's bottom line and competitive edge. বটম লাইন হচ্ছে কোম্পানির অ্যাসেট, মূলধন, যেটা এখানে লিখে দিয়েছে যে আপনার কোম্পানির মূলধনও যেটা বাড়বে, আপনি কোম্পানির গ্রোথ বাড়বে, এবং হচ্ছে কম্পিটিটিভ এজ মানে প্রতিযোগিতামূলক ইটাও বাড়বে, আপনার প্রতিযোগিতামূলক চূড়াটাও বাড়বে, মানে আপনি মার্কেটে একজন গুড কম্পিটিটর হিসাবেও আসবেন, আপনাকে আগে গুনতোই না কোম্পানি, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আমাকে গোনা লাগতেছে, আমি একজন কম্পিটিটর মার্কেটে, আমাকে গুনতে হচ্ছে। এটা কখন আসবে? যখন ওই কোম্পানি নিজেকে গ্রো করবে। কোম্পানি কখন গ্রো হবে? যখন হ্যাপি পিপুল উইল ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি। এরপর আছে 4 নম্বরে অ্যাডাপ্টিবিলিটি, অনেক কিছুই আছে। আচ্ছা, 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট শেষ করে আমরা ব্রেকে যাব। অ্যাডাপ্টিবিলিটি হচ্ছে এই স্ট্রং অর্গানাইজেশনাল কালচার প্রমোটস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স, মানে হচ্ছে স্থিতিস্থাপকতা ইন দ্য ফেস অফ চেঞ্জ।
এমপ্লয়িজ ইন এ সাপোর্টিভ কালচার employees in a supportive culture tend to feel more confident navigating uncertain or changing situation. মানে এমপ্লয়িজরা দেখেন ইন এ সাপোর্টিভ কালচার কি করছে, টেন্ড টু ফিল মোর কনফিডেন্ট। একটা সাপোর্টিভ কালচার মানে একটা সাজানো হচ্ছে আপনার স্ট্রাকচারে যখন কোম্পানি চলে, কোম্পানি যখন একটা স্টেবল অবস্থায় থাকে, তখন ওখানে যারা কাজ করে তারাও নিজেদেরকে স্টেবল মনে করে। এখন আমি যদি সবসময় মাথায় চিন্তা থাকে দূর আমার কোম্পানি তো কালকের দিন পরে বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমি কি ওইখানে কাজ করে নিজে মনোযোগ পাবো নাকি ওখানে আমি ভালো কাজ দিতে পারবো? ঠিক আছে, কোম্পানি শুধু আমাকে মূল্যায়নই করে না, কোম্পানি মনে করেন যে এমনভাবে চলে যে কোম্পানির মার্কেটে গুডউইলটা খুব একটা আগাচ্ছে না। অ্যান্ড কোম্পানি যদি গুডউইল না আগায় তাহলে ওই যে বললাম কোম্পানি তো চালুই হয়েছে প্রফিট করার জন্য, লস কতদিন মানুষ টানবে? 1 মাস 2 মাস 3 মাস 2 বছর 3 বছর, এরপর তা টানবে না। এক্সেপ্ট দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনের হিসাব আলাদা। আর এরকম হতে পারে গ্রুপ অফ কোম্পানিজ, আমার 10টা উইং থেকে বেনিফিট হচ্ছে, একটা উইং থেকে হচ্ছে না, সেক্ষেত্রে আমি ধৈর্য ধরে কয়েক বছর দেখতে পারি, কিন্তু তার মানে এই না আমি আনলিমিটেড টাইম ওটাকে চালায় যাব। মানে আমার ওই কোম্পানি থেকে ইনকাম এনে আমি এই কোম্পানিটাকে চালাবো, এই কোম্পানির কোনো লাভ হয় না। এরকম কোম্পানি কতদিন চালাবে? মানুষ 1 বছর 2 বছর 3 বছর দেখবে, এরপরে তো আর দেখবে না। আচ্ছা, যাই হোক, এমপ্লয়িজ ইন এ সাপোর্টিভ কালচার টেন্ড টু ফিল মোর কনফিডেন্ট নেভিগেটিং আনসার্টেন অর চেঞ্জিং সিচুয়েশন। বিভিন্ন রকম চেঞ্জিং সিচুয়েশনের জন্য অথবা নেভিগেটিং যে আনসার্টেন যে সিনারিওস আসতে পারে, এইগুলির কারণে হচ্ছে তাদের যে সাপোর্টিভ যে ফিলিংটা আছে সেই জিনিসটা থাকে না আর কি। ইম্প্যাক্টে বলছে কোম্পানি উইথ স্ট্রং কালচার ইজ বেটার পজিশন টু হ্যান্ডেল চ্যালেঞ্জেস সাচ অ্যাজ মার্কেট চ্যালেঞ্জেস, মার্জারার, মার্জ মানে হচ্ছে সংযুক্ত করা, মার্জ থেকে মার্জারার অর নিউ টেকনোলজিস। এমপ্লয়িজ আর মোর লাইকলি টু অ্যাডাপ্ট কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি টু শিফট ইন দ্য ইন্ডাস্ট্রি অর কোম্পানি ডাইরেকশন। মানে অ্যাডাপ্ট করা মানে কি? যে অ্যাডাপ্ট করা মানে খাপ খেয়ে নেওয়া, হ্যাঁ, মানে খাপ খাওয়ানো, পরিবেশ পারিপার্শ্বিকতার সাথে সহজে খাপ খাইয়ে নিয়ে। এখন এমপ্লয়িজ যদি সিচুয়েশনের সাথে খাপ না খাওয়াতে পারে ঠিক মতো, তাহলে তার থেকে বেটার পারফরমেন্স পাবে না, সে নিজেও ভালো করতে পারবে না এবং সে কোম্পানিকেও ভালো কিছু দিতে পারবে না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ এনকারেজেস ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটিকে এনকারেজ করা হচ্ছে। এ কালচার দ্যাট ভ্যালুস openness, communication and inclusion encourages employees to share new ideas, take risks and innovate without the fear of failure or judgment. মানে ভুল করে ফেললাম, কি হলো, বস কি বলবে, সবাই খারাপ বলবে, আমার পানিশমেন্ট হবে, আমার জরিমানা হবে, এই টাইপের নিয়ে চিন্তা করে আমি যদি রিস্ক না নিলে কিন্তু কখনো ভালো কিছু আসে না। এই যে রিসার্চারদের হচ্ছে এত ভ্যালু দেওয়া হয় কেন? রিসার্চ যারা করে, আপনার একটা নতুন জিনিস আছে, মনে করেন এই একটা মোবাইল এই স্টেজে আছে, আপনি তো বুঝতে পারছেন যে মোবাইলটা খুব ভালো চলতেছে, এতে আমি স্মুথলি সব কাজ করতে পারতেছি আপনার হাতে যে মোবাইলটা আছে, কিন্তু এটা নিয়ে কন্টিনিউয়াস এখনও রিসার্চ চলছে যাতে আপনি আরও বেটার কিছু পান। ওই বেটার কিছু করতে যেয়ে 2-1টা মডেল খারাপ চলে আসে, তখন কোম্পানি লস দিয়ে মার্কেট থেকে সেটাকে তুলে নেয়। ইভেন অনেক এরকম বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রেও হয়, গাড়ি টাড়ি এরকম বড় প্রোডাক্টের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, যে কোনো একটা মডেল রিসার্চ করে মার্কেটে নামানো হয়েছিল ভালো বলেই, বাট ফিডব্যাকে পাওয়া গেছে যে ওটা ভালো হয়নি, ওখান থেকে বারবার সমস্যা হচ্ছে। কারণ কোম্পানি নিজের খরচে যেই প্রোডাক্টগুলি বিক্রি হয়ে গেছে সেইগুলির মূল্য পরিশোধ করে এবং যতগুলি প্রোডাক্ট মার্কেটে আছে সবগুলিকে মার্কেট থেকে তুলে নেওয়া মানে তো এটা তার লস। ওইখান থেকে হয়তো 2-1টা পার্টসকে সে অন্য কাজে লাগাতে পারবে, কিন্তু বাকি জিনিসটা তো লস হয়ে গেল। তারপরেও এই রিস্কটাকে নিতে হবে, না হলে ডেভেলপমেন্ট কি করে আসবে? ডেভেলপমেন্টের জন্য রিসার্চ ইজ মাস্ট। আপনি গবেষণা না করলে কখনোই নতুন কিছু তৈরি হবে না। তাহলে আমরা যদি নিত্য নতুন টেকনোলজিতে অ্যাডভান্স হওয়ার জন্য এই এক্সপেরিমেন্ট বা রিসার্চ ইজ মাস্ট, আনলেস আমরা কিন্তু এক জায়গায় থেকে যেতাম।
আমরা যদি মোবাইল ফোন তৈরি হয়ে গেছে, ওই বাটন ফোন তৈরি হয়েছে যখন, তখন মানুষ করছে আরে বাবা এখন মোবাইল নিয়ে নিয়ে ঘোরা যায়, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কথা বলা যায়। একটা সময়ে ওয়্যারলেস টেলিফোন ছিল, আপনারা দেখেননি মনে হয়, ওয়্যারলেস হ্যান্ডসেট, টিএনটি লাইন ইউজ করা যেত। তো ওইটা নিয়ে ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে কথা বলতেছি, অথবা হাঁটতে হাঁটতে কথা বলে বাসার গেটের কাছে আসছি, এইটা খুব একটা প্রাউডের বিষয় ছিল, আমার হাতে ওয়্যারলেস হ্যান্ডসেট আছে। তারপরে কি আসলো, বাটন বড় বড় মোবাইল ফোন আসলো, মোটরোলা, নোকিয়ার। তখন যদি আমরা চিন্তা করতাম যে টেকনোলজি তো অনেক আগে গেছে, আমরা তো অনেক অ্যাডভান্স হয়েছি, আমি এখন সারা জায়গায় হাঁটতে হাঁটতে কথা বলে বেড়াতে পারছি, সারা দেশে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কথা বলতে পারতেছি, কানেক্টেড আছি, ডিসকানেক্ট হচ্ছে না, তাহলে কি আজকের দিনে স্মার্টফোন আসতো? তাহলে এইটাই চিন্তা করেন। আবার আজকের দিনে স্মার্টফোন আসছে বলেই যে আমি এখানে থেমে থাকবো, এর চেয়ে আরও অ্যাডভান্স হচ্ছে না? একটা সময় দেখবেন যে স্মার্টফোন শুধু কিছু থাকবে না, একটা ছোট একটা ডিভাইস হয়তো আপনার পকেটে থাকবে, আপনার সামনে চাইলেই আপনার চোখে থেকে স্ক্রিন। এখন তো আছে যে চশমা আছে না, চশমার ওখান থেকে সামনে থেকে ফোকাস করে সামনে স্ক্রিনটা দেখা যায়। এগুলি আপনারা সায়েন্স ফিকশনে দেখবেন, বাট এগুলি বাস্তবিকেও আছে। কিছু সায়েন্টিফিক ভিডিওস যদি ইউটিউবে দেখেন, লেটেস্ট টেকনোলজিস লিখে যদি আপনি ইউটিউবে দেখেন, তাহলে দুনিয়ায় এখন লেটেস্ট কী কী টেকনোলজি আসছে, এটা হয়তো ব্যাপক আকারে আসেনি, কিন্তু আসছে। না হলে তো ওইটাতে আপনাকে লাইভ ভিডিও দেখাচ্ছে। তাহলে এই টেকনোলজিগুলি কীভাবে আসতো? অবশ্যই এই থেকে আর কি। তো যাই হোক, আমাদের এখানে বলা হচ্ছে যে শেয়ার নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া থাকলে সংকোচ না করে আপনার আইডিয়াটা বলেন। এই যে আমরা যে এরপরে যে আপনাদের আছে গ্রুপ অ্যাক্টিভিটি, দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের কাজ। তো গ্রুপ অ্যাক্টিভিটিতে আপনাদেরকে বলা হলো ভাই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন, করে একটা আপনার মত থেকে নতুন কিছু একটা বেরোয় কিনা দেখি আমরা। আজকে না বেরোক, আরেকদিন বেরোবে, কিন্তু ওই আলোচনার ইনিশিয়েটিভটা তো নিতে হবে। আলোচনা করতে করতেই তো বের হয়, এক্সপেরিমেন্ট করতে করতেই নতুন জিনিস তৈরি হয়। আপনারা মনে করেন যে সব জিনিস একবারেই তৈরি হয়ে গেছে? না, কোনো জিনিসই একবারে তৈরি হয় নাই। এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে 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 একটা সময়ে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। সেই প্রোডাক্টটাকেও আবার সুন্দর করতে 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 ওইটা আরও বেটার স্টেজে এসেছে। এই কারণে বলা হচ্ছে যে নিউ আইডিয়া টেক রিস্ক নিতে হবে, এবং ইনোভেটিভ উইদাউট দ্য ফিয়ার অফ ফেলিওর অর জাজমেন্ট। মানে ফেলিওর হওয়ার অথবা কি বলবে, জাজমেন্ট কি হবে, কি বিচার সালিশ হবে, আমি কোম্পানির 10 লক্ষ টাকা নষ্ট করে ফেললাম, কোম্পানি তো আমার থেকে এটা জরিমানা আদায় করবে, অ্যাজ এ রিসার্চার আমি মনে করেন কোম্পানি। তো সেক্ষেত্রে যদি আমার এই ভয় থাকে, তাহলে তো আমি ওই রিসার্চ করতেই যাবো না কোম্পানির হয়ে। যে যদি বলে দেয় যে এখানে কাজ করতে যায় যদি কোনো নষ্ট হয় সেই টাকা আপনার দেওয়া লাগবে, তাহলে কি আপনি রিস্ক নিয়ে কাজ করবেন? অবশ্যই না। কিন্তু যদি ওই রিস্ক নিয়ে কাজটা না করেন, তাহলে নতুন কিছুর আবিষ্কার কোনো দিনই হবে না। Such environment promotes collaboration and the free exchange of ideas. Impact কি? Open workplaces foster creativity and innovation because employees feel comfortable proposing solution or creative concept. তারা মানে নতুন সলিউশন বা ক্রিয়েটিভ কনসেপ্টকে তারা প্রপোজ করতে পারে, মানে তারা বলতে পারে আর কি। And this leads to new product, improved service and competitive differentiation for the company. ওই কোম্পানির একটা আলাদা বৈশিষ্ট্য। মনে করেন অ্যাপেল যদি তাদের প্রোডাক্টটাকে ওইভাবে তৈরি না করতো, তাহলে কি তারা আজকাল 8-10টা কোম্পানি, মোবাইল কোম্পানি তো অনেক আছে, 8-10 জনের সাথে কি তার প্রোডাক্টের একই হতো, একই কাতারে নিতেন আপনারা? একটা হাই লেভেলের প্রোডাক্টকে আপনারা হাই লেভেল হিসাবে দেন, তার জন্য আপনারা বেশি মূল্যও পরিশোধ করতে প্রস্তুত আছেন, কিন্তু আপনাদের সেই কোম্পানিকে বা প্রোডাক্টকে সেই স্টেজ পর্যন্ত তো অবশ্যই আসতে হবে। তাহলে ওপেন ওয়ার্কপ্লেস ফস্টার ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন বিকজ এমপ্লয়িজ ফিল কমফোর্টেবল প্রপোজিং সলিউশন অর ক্রিয়েটিভ কনসেপ্ট। দিস লিডস টু নিউ প্রোডাক্ট, ইমপ্রুভ সার্ভিস অ্যান্ড ক্রিয়েটিভ ডিফারেন্সিয়েশন ফর দ্য কোম্পানি। একই লাইন আবার রিপিট করলাম যাতে আপনারা না পড়েন, অ্যাটলিস্ট আমার পড়াশোনাও যদি কিছু শব্দ কানে নেন, পিছনের দিকে ওরা সব মোবাইল দেখতেছে, কাকে পড়ছে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শোনেন, তাও শুনবেন। আপনাদের স্ক্রিনে দেখানোর উদ্দেশ্য, স্ক্রিনে তো দেখানোর দরকার ছিল না, স্ক্রিনে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারও পাশাপাশি একবার করে রিডিং দেন। আছেনই তো এদিক তাকায় বসে, স্ক্রিন দিকে তাকাই তো বসে আছেন, তো
এটা একটু খেয়াল করেন, আমি তো আপনাদেরকে খুব ডিস্টার্ব করি, একদম ভালো লাগে না, তাই না? তাহলে বিল্ডিং এ ওয়ার্ক প্লেস হোয়ার এভরিওয়ান ফিলস হ্যাপি অ্যান্ড সাপোর্টেড, তাহলে আপনারা এরকম কিছু আইডিয়া দেন যেটার মাধ্যমে বিল্ড হবে একটা ওয়ার্ক প্লেস বা একটা অর্গানাইজেশনের কর্মপদ্ধতি, অর্গানাইজেশন কীভাবে কাজ করবে, হোয়ার এভরিওয়ান ফিলস হ্যাপি অ্যান্ড সাপোর্টেড, যেখানে সবাই হ্যাপি ফিল করবে এবং সাপোর্টেড, যে আমার পিছনে কেউ আছে। সাপোর্টেড মানে যে আমি যদি কোনো সমস্যা হয় আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে, তাই না? যেমন আমাদের প্যারেন্টস হচ্ছে আমাদের বিগ সাপোর্ট, আমাদের মনে সবসময় এই ভরসা থাকে যে আমার কিছু হলে আমার প্যারেন্টস আমাকে দেখবে। তো এইরকম সাপোর্ট এই অর্গানাইজেশনে আপনি যেন এরকম সাপোর্টেড ফিল করেন, তার জন্য কি কি আইডিয়া হচ্ছে জেনারেট করা যেতে পারে সেইগুলো নিয়ে একটু চিন্তা করাটা হচ্ছে আমাদের এই টাস্কের কাজ। যেখানে স্টেপস হচ্ছে ফার্স্টে টিম ফর্ম করতে হবে, টিম ফর্ম করতে স্প্লিট পার্টিসিপেন্ট ইন্টু 4 to 6 পারসনস গ্রুপ। তা আমরা হচ্ছে ধরলাম যে 4 জন, যেহেতু আমরা অল্প সংখ্যক আছি, 4 জন করে একটা গ্রুপ হব এবং প্রত্যেক গ্রুপের কি ব্রেন স্ট্রম আইডিয়াটা, মানে আপনারা কি চিন্তা করবেন, কি নিয়ে মাথা ঘামাবেন, ব্রেনের ঝড় তুলবেন। ব্রেন স্ট্রম মানে কি? বুদ্ধির ঝড় তোলা। তাহলে আপনার আলোচনার মাধ্যমে বুদ্ধির ঝড় তুলে কিছু আইডিয়া বের করবেন, এরকম কিছু আইডিয়া যেটা এই কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করলে এমপ্লয়ি যারা তারা নিজেদেরকে সাপোর্টিভ ফিল করবে এবং কি ফিল করবে? হ্যাপি ফিল করবে। তাহলে ব্রেনস্টর্ম আইডিয়া আছে কোর ভ্যালুস, যেমন রেসপেক্ট, টিম ওয়ার্ক, দেন পলিসিস ফর ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কর্ম এবং জীবন এই দুইটার ব্যালেন্স রেখে, যেমন ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার, রিমোটলি ওয়ার্ক, এই টাইপের বিষয়গুলিকে মাথায় রাখা যেতে পারে। দিজ আর সাম আইডিয়াস, আপনাদের গ্রুপের মধ্যে এগুলি আলোচনা করতে পারেন। অ্যান্ড ওয়েজ টু প্রমোট ইনক্লুশন, যেমন হচ্ছে সেলিব্রেটিং ডিফারেন্ট কালচার, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এই লাইক হচ্ছে আমরা আজকে ওই ধর্মের একটা প্রোগ্রাম আছে, আমরা কিছু একটা উদযাপন করলাম, আজকে অমুকের বার্থডে আছে, আজকে অমুকের অ্যানিভার্সারি আছে, অর্গানাইজেশনের মধ্যেই টিম করে আমরা এইগুলিকে যদি একটু সেলিব্রেট করি। মনে করেন আপনার একটা কলিগের বার্থডে, আপনি ছোট্ট একটা কলম উপহার দিয়ে বললেন যে হ্যাপি বার্থডে, হ্যাঁ, সে কিন্তু খুশি হবে। গিফটটা অনেক বেশি দামি হওয়ার দরকার নাই, বাট আপনি যে স্মরণ করেছেন, বা সবাই মিলে যদি একটা ছোট্ট একটা আয়োজন করেন, ছোট একটা সবাই 10 টাকা করে দিয়ে একটা ছোট কেক কিনে আনলেন, মনে করেন 1 পিস কেকই কিনে আনলেন, কিনে এনে যদি এইটাকে আপনি বলেন যে বন্ধু আসো তোমার বার্থডে করবো, হ্যাঁ, সে নিজেকে প্রাউড ফিল করবে এবং আপনাদেরকেও সে আরো আপন মনে করবে, তাই না? স্বাভাবিকভাবে। 3 নম্বর হচ্ছে ক্রিয়েট এ প্ল্যান, মানে আমাদের কাজ হচ্ছে এটাই যে দেখেন ক্রিয়েট আইডিয়াস, অবজেক্টিভটা হচ্ছে আমাদের কাজ। তো ওইটার ক্ষেত্রে স্টেপসগুলি যে বলা হয়েছে, আপনারা 4 জন করে টিম হলেন, তারপরে ব্রেন স্টর্ম করে আইডিয়া জেনারেট করবেন, তারপর একটা প্ল্যান ক্রিয়েট করবেন। প্ল্যানে বলছে কি ইচ টিম মেক্স এ সিম্পল প্ল্যান কভারিং হাউ টু মেক নিউ এমপ্লয়িজ ফিল ওয়েলকাম, নতুন এমপ্লয়িজগুলিকে হচ্ছে কীভাবে ওয়েলকাম করবেন বা তারা কীভাবে নিজেদেরকে স্বাগত মনে করবে যে আমাদেরকে কোম্পানিতে আমি আজকে নতুন জয়েন করেছি। আদার ওল্ড এমপ্লয়িজ হাউ ট্রিট উইথ মি, তারা কেমন বিহেভ করবে আমার সাথে, সেটারও একটা রূপরেখা থাকা উচিত। আমরা নতুন লোক দেখলে র্যাগিংয়ের চিন্তা করি, তাই না? সব জায়গায় হয়, এটা স্কুল কলেজেও হয়, অফিসেও হয়। নতুন একজন আজকে ঢুকছে, হচ্ছে ওকে একটু র্যাগিং করতে হবে। আচ্ছা, রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড ফর গ্রেট ওয়ার্ক, আইডেন্টিফাই করা ভালো কাজকে এবং তাকে তার বদলে রিওয়ার্ড দেওয়া, রিকগনাইজ করা এবং গিভিং রিওয়ার্ড টু গুড ওয়ার্কস। অ্যান্ড ওয়েজ টু এনকারেজ ওপেন কমিউনিকেশন, যেমন রেগুলার টিম মিটিং, তাতে টিমের মিটিং, এটা পুরো অর্গানাইজেশনের মিটিং না, কিন্তু ছোট ছোট টিম আকারে তো থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনে, তাই না? তো গ্রুপ অফ পিপল অ্যাজ এ টিম, তারা ডিসকাস করবে নিজেদের মধ্যে তাদের হচ্ছে ওয়ার্ক নিয়ে এবং ওয়ার্ক পলিসিস নিয়ে। দ্যাট মিনস আপনারা করবেন, আপনারা এই কাজগুলি করবেন। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান, আইডিয়াস ফর ইমপ্রুভিং এমপ্লয়িজ ওয়েলবিং, এমপ্লয়ি যারা কাজ করে তাদের ওয়েলবিংয়ের জন্যে, মানে তাদের স্বার্থের জন্য, ভালো স্বার্থের জন্যে
কি কি করা যেতে পারে, লাইক স্ট্রেস রিলিফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম স্ট্রেস রিলিফ অ্যাক্টিভিটিস কি কি থাকতে পারে। আমাদের একটা কফি কর্নার থাকতে পারে, আমাদের একটা মিউজিক টাইম থাকতে পারে, যে ওইখানে একটা মিউজিক রুম থাকলো, স্ট্রেসড হয়ে যাচ্ছি যখন কাজ করতে করতে, আমি ওখানে যে 10 মিনিট মিউজিক শুনে আসলাম, কফি কর্নারে বসে 10 মিনিট কফি খেয়ে আসলাম, অবশ্যই কোম্পানির খরচে, ঠিক আছে। এরকম আরও কী কী ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে। একটা গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকতে পারে, যেখানে একটা বদ্ধ রুমে কাজ না করিয়ে একটা খোলামেলা জায়গা, অ্যাটলিস্ট একটা সাইডে যেন এরকম রুমের মতো গ্লাস থাকে, যাতে বাইরের দুনিয়াও দেখা যায়। আপনি মনে করেন যে একদম বদ্ধ একটা চারকোনা রুম, কোনো দিকে কিছু দেখা যায় না, ওইটার মধ্যে একবার ঢোকার পরে আপনার যে কখন দিন কখন রাত কিছুই তো বোঝা যায় না। তো ওই কর্ম পরিবেশ, আর দেখেন যে এখন এই যে রাস্তার উল্টো পাশের বিল্ডিংগুলি জানলা দিয়ে দেখতে দেখবেন যে কত সুন্দর তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট করে রাখছে। তো ওইরকম দুইটা পরিবেশের মধ্যে কাজের ডিফারেন্স আছে না, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করাটাই হচ্ছে আপনাদের এই ওয়ার্কের। লাস্টে বলেছি আমরা প্রেজেন্ট অ্যান্ড শেয়ার, কি প্রেজেন্ট করবেন, ইচ গ্রুপ প্রেজেন্ট দেয়ার প্ল্যান অ্যান্ড আদার প্রোভাইড ফিডব্যাক টু ইমপ্রুভ ইট। একটা গ্রুপ যখন তাদের প্ল্যানগুলিকে বলবে, অন্যরা এই প্ল্যানের সাথে কি যোগ বিয়োগ করা যায়, সুবিধা অসুবিধা এইগুলি নিয়ে একটা আলোচনা করবে, যে ওই প্ল্যানিংগুলিকে আরও কীভাবে ভিজিট করা যায় বা ইমপ্রুভ করা যায়। সো আর উই রেডি টু ডু দিস ওয়ার্ক? আর উই রেডি টু ডু দিস ওয়ার্ক? 1 2 3 4 5, 5টা টিম আমরা যদি এখানে করি, বা ধরেন 4টা টিম করি, আমরা 5টা মিনিট আলোচনা করি, আর তারপরে 2 মিনিট করে একটু বলি। আপনি আপনার মতো বলেন না, আজকে প্রথম দিন প্রেজেন্টেশন, আপনি বাংলা ইংলিশ মিলিয়েই বলেন, বাংলা ইংলিশ মিলিয়েই বলেন। তাহলে আমরা এই টপিকটা নিয়ে প্লিজ আমরা আজকে এই কাজটুকুকে করি। আর হচ্ছে টপিকটা তো দেখতেই পাচ্ছেন, এর আগেও কয়েকটা টপিক দেখিয়েছি, আপনারা আলোচনা করেন, কিন্তু ইট ইজ এ প্র্যাকটিস। আর আজকে বেসিক্যালি এটার পাশাপাশি ছিল যে আপনাদের সবাই ইন্ডিভিজুয়ালি কিছু বলবেন সামনে এসে, অ্যাজ লাইক প্রেজেন্টেশন 5 মার্কস, এটা অনলাইন পোস্ট দেওয়া ছিল আপনাদের গ্রুপে, তাই না? দেখেছেন পোস্ট? তো ওইটা আমরা নেক্সট ক্লাসের জন্য রাখি, এই ক্লাসে না করি। আপনারা নেক্সট ক্লাসের প্রিপারেশন নিয়ে আসবেন, যে আপনারা অর্গানাইজেশন বিহেভিয়ারের কোনো একটা টপিকের উপরে 3 থেকে 4 মিনিট বলবেন, যেটার উপরে আপনাকে 5 মার্কস দেওয়া হবে। মার্কসটা কোথা থেকে আসবে? আপনাদের অ্যাসাইনমেন্টের যে 10 মার্কস আছে, সেই অ্যাসাইনমেন্টের 10 মার্কসের 5 মার্কস এখান থেকে আসবে। সো আমরা নেক্সট উইকের জন্য রাখছি। আপনারা আপনাদের পার্সোনাল গ্রুপগুলিতে বলে দেবেন, যে এই আপনাদের স্টুডেন্ট গ্রুপ, যে তোমরা যারা আসবা না এবং এখানে এসে 2-3 মিনিট কথা বলবা না, তারা কিন্তু ওই 5 মার্কে 0 পাবে। কোনো অবস্থা আসলে লাগবে না, আপনি যেরকম আসেন এরকমই আসেন, খালি কাপড় পরে আসলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের অ্যাক্টিভিটিস সলভ করার জন্য আমাদের 5 জন করে দেন। এখানে কয়জন আছেন? 4 5 6 7 9 10 20 জন আছে। তাহলে আমরা 4 জন করে গ্রুপ করি। আচ্ছা করেন, 5 জন করে করেন, 4টে গ্রুপ করেন। আপনারা গ্রুপ হয়ে গ্রুপের মতো করে ডিসকাশন করেন, 5 জন করে করে 5 জন করে করে গ্রুপ করেন, 4টে গ্রুপ। প্রত্যেকটা গ্রুপ আমাকে এই টপিকের উপরে, আপনি তো বুঝতে পারলেন কি বিষয়টা কি লাগবে, এটা আমি স্ক্রিনের সামনে দিয়ে রাখছি। এই টপিকটার উপরে আপনারা ওই মানি ব্যাক করে গেছেন, তো ডিসকাস করবেন। ডিসকাস করার পরে হচ্ছে একটু 2-3 মিনিট করে আপনাদেরটা বলবেন। আপনারা যখন বলবেন, অন্যরা এটা সুবিধা অসুবিধা নিয়ে একটু কিছু বলবেন, একদম চুপ করে থাকবেন না, তাহলে তো হলো না, ঠিক আছে? নিশ্চয়ই কিছু ভালো মন্দ আপনাদেরকে অ্যাড করতে হবে। হ্যাঁ, কোশ্চেন না, করবেন, আপনারা সংযুক্ত করবেন।